আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু সরি আলাইকুম। আমার একটু দেরি হয়ে গেল। আমার কোনো কারণে অডিওটা কাজ করতেছিল না, ক্যামেরা কাজ করতেছিল না। আই ডোন্ট নো ওয়াই। সারা দিনই অনলাইনে মিটিং করি, কিন্তু এই ঠিক ক্লাসের সময় এসে কি হলো বুঝলাম না। যাক, আলহামদুলিল্লাহ, নাও ইটস অলরাইট, সো উই ক্যান স্টার্ট ইনশাআল্লাহ। ওকে, আমাকে শোনা যাচ্ছে তো এমনিতে না? জি স্যার, শোনা যাচ্ছে। ইয়েস স্যার। ঠিক আছে, তো আজকে তো আপনাদের সাথে ক্লাস প্রথম। আপনাদের সেশন কবে শুরু হলো? এই বোধহয় এই সপ্তাহে বোধহয় শুরু হয়েছে না? 1 তারিখ থেকে। জি স্যার, 1 তারিখ 1 থেকে। তারিখ থেকে। 1 তারিখ থেকে, গুড। ঠিক আছে। আচ্ছা, আইটির আরেকজন কো-টিচার কি কোনো ক্লাস নেওয়া শুরু করেছে, নাকি আইটির ক্লাস আজকে প্রথম? আইটি আজকে প্রথম। আইটি আজকে প্রথম। ঠিক আছে, কো-টিচারের সাথে আমি কথা বলে নিব। হ্যাঁ, আমি বোধহয় টিম লিডার বোধহয় হওয়ার কথা। আমি কো-টিচারের সাথে আলাপ করে নিয়ে আমরা দুইজনে 5টা সেগমেন্ট আছে, 5টা সেগমেন্টকে একটু ভাগ করে নিব। হ্যাঁ, আপনাদের জন্য 5টা সেগমেন্টকে 2 ভাগে ভাগ করে নিব। সেভাবে করে আমরা আসলে অ্যাড্রেস করবো ইনশাল্লাহ। তো আমি সেগমেন্ট 1 দিয়ে শুরু করে দিই। সেগমেন্ট 1 দিয়ে শুরু করি। আর আমি সাধারণত শেষের দিকের সেগমেন্টগুলো পড়াই আগে। আচ্ছা, লেটস স্টার্ট উইথ সেগমেন্ট 5 দিয়ে আমরা শুরু করব। হ্যাঁ, কারণ আমি কো-টিচার যিনি, ওনাকে 1 থেকে শুরু করতে বলবো। ঠিক আছে, এটার কোনো অসুবিধা নাই যে আমাদের কোনটা আগে কোনটা পরে হচ্ছে। সেগমেন্টগুলো মোটামুটি ইন্ডিপেন্ডেন্ট। আপনাদের সিলেবাস সম্পর্কে আইডিয়া আছে কি? দেখেছেন সিলেবাসের মধ্যে কিভাবে সেগমেন্টগুলো সাজানো, রেফারেন্স বই কোনটা, এগুলো কি দেখা হয়েছে? ক্যাপ্টেন কেউ বলতে পারবেন? না স্যার, একটু কাইন্ডলি বলুন। আচ্ছা, লেট মি গিভ ইউ অ্যান ওভারভিউ। আমাদের পুরো এই সার্টিফিকেট লেভেলে আইটি কোর্সটাতে 5টা সেগমেন্টে ভাগ করা। আগে যখন নলেজ লেভেল ছিল তখন আমাদের আসলে এইটার জন্য একটা ম্যানুয়াল ছিল, যে ম্যানুয়ালে অনেকগুলো চ্যাপ্টার ছিল এবং ভালো পরিমাণ কভার করতে হতো, অনেক কন্টেন্ট ছিল। এখন যেহেতু মার্কসও কমে আসছে, সার্টিফিকেট লেভেলে আইটির 50 হয়ে গেছে, এবং ওই ম্যানুয়ালের যে নলেজ লেভেলের যে ম্যানুয়াল, ওইটাকেও ডিসকার্ড করা হয়েছে। এখন যেটা হচ্ছে যে ওব্রায়ান নামে একটা রাইটারের বই, সেখান থেকে বেশ কিছু চ্যাপ্টার, প্রায় 9টার মতো চ্যাপ্টার, 9টার মতো চ্যাপ্টারকে 5 ভাগে ডিভাইড করে 5টা সেগমেন্টে ভাগ করা হয়েছে। ওকে, এই 5টা সেগমেন্ট হচ্ছে গিয়ে আমাদের সিলেবাস। 5টা সেগমেন্টের মধ্যে আছে বেশ কিছু জিনিস, যেমন হচ্ছে গিয়ে প্রথমত হচ্ছে গিয়ে যে ডেটা, ইনফরমেশন, নলেজ কি জিনিস, একদম ফান্ডামেন্টাল ইয়েতে কিছু ডিসকাশন, যেটা আমি এখন কিছুটা শুরু করব, কারণ ফান্ডামেন্টালটা অল্প একটু এগিয়ে দিয়ে দেন আমি চলে যাব হচ্ছে গিয়ে আসলে সেগমেন্ট 5 থেকে সেগমেন্ট 5, 4, 3 এভাবে করে নিচের দিকে নেমে আসবো। আর আরেকজন কো-টিচার যিনি, উনি সেগমেন্ট 1 থেকে 1, 2, 3 করে উপরের দিকে উঠে আসবেন। ওকে, সেগমেন্ট 5টা আমি আগে শুরু করার একটা কারণ হচ্ছে, আপনাদেরকে বলে রাখি, সেগমেন্ট 5টা হচ্ছে গিয়ে মানে বিজনেস রিলেটেড এবং পরীক্ষার জন্য প্লাস লাইফের জন্য, দুইটার জন্যই খুব ইম্পর্টেন্ট। তো আমি সেগমেন্ট 5টার উপরে জাস্টিস করার জন্য সবচেয়ে বেশি পরিমাণ টাইম সেগমেন্ট 5-এ দেওয়া পছন্দ করি। এই কারণে শুরুতেই সেগমেন্ট 5টা আগে আলোচনা করে ফেলি। আর যেটা আমি আগেও বললাম যে একটার সাথে আরেকটার ইন্টারডিপেন্ডেন্সি নাই আমাদের সিলেবাসে। যে জিনিসগুলো আছে, যেমন বললাম সেগমেন্ট 1 হচ্ছে গিয়ে ডেটা, ইনফরমেশন, ফান্ডামেন্টাল নলেজ গুলা, যে ইনফরমেশন টেকনোলজি স্টাডিটা আসলে কি, এটার একাডেমিক স্ট্রাকচারটা কি, কি কি জিনিস কভার করা হয়, এই ধরনের জিনিস হচ্ছে সেগমেন্ট 1-এ। সেগমেন্ট 2-তে আমরা ইনফরমেশন সিস্টেম বলতে কি বোঝায়, মানে আইটি বলতে কি বোঝায়, ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন সিস্টেম বলতে কি বোঝায়, এবং সেগুলোর বিভিন্ন কম্পোনেন্ট গুলা কি কি, যেমন হচ্ছে হার্ডওয়্যার, এই যে আমরা কম্পিউটারটা ব্যবহার করি, এই যে ক্যামেরাটা ব্যবহার করছি, এই যে একটা মাউস ব্যবহার করছি, একটা সার্ভার ব্যবহার করছি, নেটওয়ার্কের জন্য কেবল ব্যবহার করছি, এগুলো সব হচ্ছে হার্ডওয়্যার। সো হার্ডওয়্যার গুলো সম্পর্কে একটা পরিচিতি, সফটওয়্যার গুলো সম্পর্কে একটা পরিচিতি, যে আমরা উইন্ডোজ ইউজ করি, মাইক্রোসফট অফিস ইউজ করি, প্লাস অ্যাকাউন্টিং সফটওয়্যার ইউজ করি বা ইআরপি ইউজ করি, এগুলো সব হচ্ছে সফটওয়্যার। এই সফটওয়্যার গুলো সম্পর্কে একটা ওভারভিউ, একটা আইডিয়া দেওয়ার জন্য। দেন হচ্ছে গিয়ে আসবে হচ্ছে গিয়ে আরো কিছু কম্পোনেন্ট আছে, এরকম হচ্ছে ডেটাবেস কম্পোনেন্ট, নেটওয়ার্ক কম্পোনেন্ট। এই বেসিক কম্পোনেন্ট গুলা সেগমেন্ট 2-তে
আসলে আমরা আইডিয়া পাবো। সেগমেন্ট 3 তে গিয়ে আমরা আইডিয়া পাবো হচ্ছে গিয়ে যে একটা বিজনেসে ইনফরমেশন টেকনোলজি আসলে কি রোল প্লে করে। যখন ইনফরমেশন টেকনোলজি এই সফটওয়্যার রিলেটেড, আমি একদম ডাইরেক্ট আলোচনায় চলে যাচ্ছি। প্রথমে একটা ওভারভিউ দেই, ওভারভিউ দিলে সবার জন্য সুবিধা হবে যে নেভিগেট করতে। হ্যাঁ, এই জন্য আমি ক্লাস শুরু করার আগে একটা ওভারভিউ দিয়ে নিচ্ছি। যেটা হচ্ছে যে সেগমেন্ট 3 তে আমরা দেখবো যে একটা ইনফরমেশন সিস্টেম বিজনেসে যখন অ্যাপ্লাই হয় তখন ওই বিজনেস গুলাকে আমরা বলেছি ই বিজনেস। এই ই বিজনেস বলতে কি বোঝো, ওখানে আসলে অ্যাপ্লিকেশন গুলা নিজেদের মধ্যে ইন্টার রিলেটেড কিভাবে করে, কি কাজে কাজ করে, এই জাতীয় জিনিসগুলো হচ্ছে কি সেগমেন্ট 3 তে আমরা আলোচনা করব। সেগমেন্ট 4 এ গিয়ে আলোচনা করবো হচ্ছে ই কমার্স। ই কমার্স কোনটা তো আমরা অবশ্যই জানি যে আমরা অনলাইনে যত কেনা বেচা করি, বেচা কেনা করি যে সমস্ত জিনিসপত্র, সেই ই কমার্স আসলে কাজ করে কিভাবে, ই কমার্সের জন্য ইম্পর্টেন্ট কি, ই কমার্সের সাকসেস ফ্যাক্টর গুলো কি 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 হলে আসলে মোর প্রবাবল যে ই কমার্সের সাকসেস হবে, কোনটা কোনটা একদম এসেনশিয়াল প্রসেস, এই জাতীয় জিনিসগুলো নিয়ে আমরা ই কমার্স সেগমেন্ট 4 এ আলোচনা করব। আর সেগমেন্ট 5 এ হচ্ছে গিয়ে এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন। এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন হচ্ছে গিয়ে নর্মালি আমরা তো সফটওয়্যার এজ এ কম্পোনেন্ট আগেই সেগমেন্ট 2 তে আলাপ করলাম, বাট সেগমেন্ট 5 এ গিয়ে এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন মানে হচ্ছে গিয়ে বড় আকারের অ্যাপ্লিকেশন, যেটা আমি ডিটেইল বলবো তখন সুন্দর করে বোঝা যাবে, যেগুলো হচ্ছে গিয়ে হোল বিজনেসের জন্য। যেমন আমরা ইআরপি নামটা খুব ঘন ঘন শুনি, তাই না? এই যে ইআরপি, এই ইআরপি একটা এন্টারপ্রাইজ বিজনেস সলিউশন। এইটা একটা হোল বিজনেসের সমস্ত ম্যানেজমেন্ট সবকিছুকে চালানোর জন্য ইউজ করা হয়। তো এই ধরনের অ্যাপ্লিকেশন, 3টা অ্যাপ্লিকেশন নিয়ে আমরা সেগমেন্ট 5 এ আলোচনা করব। আমাদের যে টোটাল 5টা সেগমেন্ট, এই 5টা সেগমেন্টের মধ্যে সবচেয়ে বেশি টাইম কনজিউম করা হচ্ছে কি সেগমেন্ট 5 আর সেগমেন্ট 1। ওকে, এই দুইটাতে আসলে কভার করার আইটেম অনেক বেশি, এলিমেন্ট অনেক বেশি, তো এই দুইটাতে টাইম লাগে বেশি। আবার এই দুইটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বেশি। যে ব্রড কোশ্চেন বা বড় কোশ্চেন গুলো, সেগুলো পরীক্ষার মেজরিটি দেখা যায় সেগমেন্ট 1 সেগমেন্ট 5 থেকে বেশি পরিমাণ আসে। বাকি 3টা সেগমেন্ট থেকে হয়তো এই দুইটা থেকে যা আসে সেটা থেকে ইকুয়াল আসে হচ্ছে বাকি 3টা থেকে। ওকে, তো এই হচ্ছে কি সেগমেন্ট গুলার ডিস্ট্রিবিউশন। এবং এই সেগমেন্ট গুলাতে আপনারা যখন সিলেবাসটা দেখবেন, আপনাদের যে সিলেবাসটা আইসিএবি থেকে দেওয়া হয়েছে, সিলেবাসটা দেখবেন ওখানে একটা পার্টিকুলার রেফারেন্স বইয়ের নাম লেখা আছে এবং সেই রেফারেন্স বইটা পাওয়া যায়, ওই অংশগুলো পাওয়া যায় বাজারে বা আইসিএবি তে বললে হয়তো পাওয়া যাবে। ওই ওই রেফারেন্স বুকের সেগমেন্টের প্রত্যেকটা সেগমেন্টের আন্ডারে দেখবেন চ্যাপ্টারের নাম লেখা আছে, যে এটা চ্যাপ্টার 8 আর চ্যাপ্টার 9, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 6 এভাবে করে লেখা আছে। সো ইটস ভেরি ইজি, আইটির যে টোটাল সিলেবাস ইটস ভেরি ইজি টু ফলো। এখানে আসলে হারিয়ে যাওয়ার কোনো উপায় নেই। ওকে, সো খুব বদার করেন না যে কোথায় পাবো ইনফরমেশন, কি পাবো, ওই একটা বইয়ের মধ্যে মোস্ট অফ দ্য ইনফরমেশন পাবো। বাট আমরা আমাদের নলেজ একটা বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখবো না। যখন আমরা কোনো কিছু পড়বো সেটা রিলেটেড, প্লাস হচ্ছে যে সাজেস্টেড অ্যান্সার যেগুলো আছে, পুরানো কোশ্চেনের আনসার যেগুলো আছে সেগুলো একটু কনসাল্ট করব, কারণ ওইখানেও অনেক কিছু আছে টুকটাক জিনিস যেগুলো কন্টেম্পোরারি টেকনোলজি, যেগুলো নিয়ে কোশ্চেন আসতে পারে, বাট ওইটা হয়তো আমাদের সিলেবাসের ভিতরে নাই। যেই রেফারেন্স বুকটা দেওয়া আছে, যে চ্যাপ্টারের রেফারেন্স দেওয়া আছে, ওইটার ভিতরে হয়তো এক্স্যাক্টলি নাই। তাহলে আপনাকে বাইরে থেকে নলেজটা গেইন করতে হবে। নলেজ গেইন করার জন্য এখন ইন্টারনেটে থাউজেন্ডস অফ রিসোর্সেস আর দেয়ার। আর এছাড়া আমি সাধারণত শেষের দিকে এসে আপনাদের, সেটা আমি যেই চ্যাপ্টারই পড়াই না কেন, শেষের দিকে এসে হোল কোর্সের উপরে, মানে পুরো সিলেবাসটার উপরে আমি কিছু রিভিউ ক্লাস করাবো, অ্যাটলিস্ট 2টা রিভিউ ক্লাস করাবো, যেখানে আমি চেষ্টা করব আপনাদের জন্য ওই ধরনের কোশ্চেনগুলো আলোচনা করতে যেগুলো এই বইয়ের ভিতরে নাই, বা যেগুলো আসে বা যেগুলো জানা দরকার অথচ হয়তো ওইভাবে করে কভার করা হয় নাই। ওকে, সো ডোন্ট ওয়ারি, ইনশাআল্লাহ অ্যাজ উই মুভ অ্যালং এভরিথিং উইল বি সলভড। ক্লাসের শুরুতে আমি সবসময় একটা জিনিস বলে নিই, কিছু কিছু জিনিস বলে নিই, আমার জাস্ট রুটিন কাজ, সেগুলা মনে হয় মানে জাস্ট প্রত্যেকে জাস্ট মাথায় দিয়ে দেওয়ার জন্য। সেটা হচ্ছে আমরা যে আইটি, এই যে আইটি, যেহেতু আজকে প্রথম ক্লাস, আইটি সাবজেক্টটা পড়বো আমরা, এই যে ক্লাসগুলো যে করি, আপনারা এই সেশনটা মাত্র শুরু করলেন এই সপ্তাহে, এই যে সেশনগুলো করছি, এই সেশনগুলোর উদ্দেশ্য কি? প্রাইমারি উদ্দেশ্য আনডাউটেডলি আপনারা সামনে পরীক্ষায় অ্যাপিয়ার করবেন, সো পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া, পরীক্ষার জন্য বেটার প্রিপেয়ার করা, সবকিছু বুঝে রাখা, রাইট? দ্যাট ইজ সার্টেনলি দ্য প্রাইমারি অবজেক্টিভ, এটাতে কোনো ডাউট নাই। বাট যখন আমরা শুধু আইটি না, আমি অন্য সাবজেক্টের ক্ষেত্রে বলবো এটা অ্যাপ্লিকেবল, বাট আইটির ক্ষেত্রে স্পেশালি আমি একটা জিনিস বলবো,
আপনারা মেজরিটি, আমি অ্যাজিউম করি বা যেটুকু জানি, মেজরিটি হচ্ছে নন টেকনোলজি ডিসিপ্লিন থেকে আসা, আইদার এমবিএ, বিবিএ, বিকম অথবা অন্যান্য সাবজেক্টে আসা। খুব কমই আসলে কম্পিউটার সায়েন্স থেকে এসে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়তেছে, এরকম সাধারণত কম দেখা যায়। কেউ আসলে কোনো দোষের কিছু নাই, এটাতে কোনো প্রবলেম নাই, সাধারণত কম দেখা যায়। সো আই এম অ্যাজিউমিং যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস, আমরা যাদেরকে নিয়ে আজকে আলোচনা করতেছি, যাদেরকে নিয়ে ক্লাসগুলো চালাবো, মোস্ট অফ দেম আর নট ফ্রম কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড। এখন আমাদের জাস্ট আমরা যদি একটু চিন্তা করি যে এখন আমরা যে এরা দিয়ে চলছে, যেই যুগ, এরা, যে সময়, যে টাইম লাইন, এই টাইম লাইনে এমন কোন প্রফেশন কি পাওয়া যায়, হোয়াইট কলার প্রফেশন, নট ব্লু কলার। ব্লু কলার বুঝি তো, ব্লু কলার হচ্ছে গিয়ে যারা ওয়ার্কিং ক্লাস, যারা ওয়ার্কিং ক্লাস অর্থাৎ যারা হচ্ছে গিয়ে ফ্যাক্টরিতে অথবা কোনো জায়গায় ডাইরেক্ট তাদের লেবারের উপরে অর্থাৎ তাদের কায়িক শ্রমের উপরে তারা ইনকাম করে, তারা হচ্ছে ব্লু কলার ওয়ার্কার। উই ডোন্ট আন্ডারমাইন দেম, দে আর ভেরি ইম্পর্টেন্ট, বাট দে ডোন্ট মেক ডিসিশনস, দে এক্সিকিউট ডিসিশনস। এটা হচ্ছে পার্থক্য বিটুইন হোয়াইট কলার অ্যান্ড ব্লু কলার জবস। ব্লু কলার বাদ দিয়ে যারা হোয়াইট কলার জব করে, এমন কোন প্রফেশন আসলে এখন খুঁজে পাওয়া টাফ যেই প্রফেশনে আইটি লাগে না। ইটস নট নেসেসারি যে প্রত্যেক প্রফেশনের সবাইকে প্রোগ্রামিং জানতে হবে। আইটি জানা মানে প্রোগ্রামিং জানা না, আইটি জানা মানে কম্পিউটার ঠিক করতে পারা না, আইটি জানা মানে হচ্ছে গিয়ে সফটওয়্যার তৈরি করতে পারতে হবে অথবা একদম ওয়েব পেজ তৈরি করতে পারতে হবে, তা না। আইটি জানা মানে হচ্ছে গিয়ে একজন এক্সপার্ট আইটি ইউজার হতে হয়, তাকে তার নিজের ক্যারিয়ারে, সেটা যে ডিসিপ্লিনেই হোক না কেন, যদি ওইখানে তাকে শাইন করতে হয়, ওখানে যদি তাকে প্রসপার করতে হয়। এখন ইভেন ডাক্তাররা, যারা মেডিকেল সায়েন্স, যারা ডাক্তারি করে, ইভেন বয়স্ক বয়স্ক ডাক্তার, আমার প্রফেশনের কারণে আমাকে অনেক ডাক্তারের সাথে কথা বলতে হয়, মিশতে হয়, কিছু আমার একটা বিজনেসের কারণে। ওইখানে আমরা যখন কথাবার্তা বলি, এখন দেখি একদম সিনিয়র সিনিয়র প্রফেসর, রিটায়ার্ড করে গেছেন অনেক আগে, স্টিল কিছু সার্জারি করেন, বেশ ভালো ভালো সার্জারি, খুব হাত যশ, অনেক সার্জারি করেন। দে আর লার্নিং আইটি, কারণ তাকে এখন ল্যাপ্রোস্কোপি করতে হয়, তাকে এখন কম্পিউটার ড্রিভেন অপারেশন করতে হয়, সার্জারি করতে হয় ল্যাপ্রোস্কোপিক অপারেশনে, এবং তাকে বুঝতে হয় যে এক্স্যাক্টলি একটা স্ক্রিনে যখন উঠতেছে তখন হয়তো হয়তো আমরা এই রেগুলার ল্যাপটপে যে কম্পিউটার ব্যবহার করি সেরকম ভাবে অপারেট করে না, এটা ডিফারেন্টলি অপারেট করা, হয়তো ফিক্সড কিছু সেট অফ অপারেশন, বাট স্টিল ওই ফিক্সড সেট অফ অপারেশনটা কিন্তু একটা কম্পিউটার ড্রিভেন অপারেশন, সেটাও তাকে শিখতে হচ্ছে। সো নো ওয়ান ইজ আউট অফ টেকনোলজি, নো ওয়ান ক্যান গো আউট অফ টেকনোলজি ইন দিস এরা। এখন আর ওই যুগ নাই। আগে একটা সময় ছিল যখন প্রথম দিকে কম্পিউটার আসতো, তখন দেখা যেত যারা অফিসার, স্পেশালি গভর্নমেন্ট অফিসার অথবা প্রাইভেট সেক্টরে যারা অফিসার, ম্যানেজার, জিএম, তাদের প্রত্যেককে একটা করে কম্পিউটার দেওয়া হতো এবং তার সাথে একটা কম্পিউটার অপারেটর দেওয়া হতো। কারণ স্যার হাতে লিখবেন, অ্যাপ্রুভ করবেন, সিগনেচার করবেন, সবকিছু করবেন, যেটা নথিভুক্ত করা দরকার সেটা অপারেটরের কাছে দিয়ে দিবেন, ওনার অপারেটর ওটাকে টাইপ করে রাখবেন। দ্যাট ইউজ টু বি সামটাইম, এরকম হইতো। এখন কি সেই যুগ আছে? এখন কি প্রত্যেক অফিসারের নিজের ডেস্কের উপরে হচ্ছে কম্পিউটার থাকে, তাকে আর কম্পিউটার অপারেটর দেওয়া হয় না। কিছু কিছু গভর্নমেন্ট অফিসের কথা আলাদা, তাদের মুভমেন্ট স্লো, এখনো পুরো পেইসে আসতে পারে নাই, হয়তো এক জায়গায় আসতে পারে না, আপডেট হতে পারে নাই। বাট বাইরে গেলে, ইভেন গভর্নমেন্ট অফিসও, বিদেশে গেলে গভর্নমেন্ট অফিসও, দের ইজ নো ওয়ান হু ডাজন্ট হ্যাভ আ কম্পিউটার। এখন কি প্রাইভেট সেক্টরে আমরা চিন্তা করতে পারি যে একটা মানুষ কাজ করবে, সেটা অ্যাকাউন্টসে, ইনভেন্টরিতে, আর ওয়ের এভার, কিন্তু তার কোনো কম্পিউটার নেই? এটা আসলে এখন চিন্তা করা যায় না। তো আমি কথাগুলো বলতেছি এই কারণে, একটা লেভেল পর্যন্ত আমরা একদম কম্পিউটার জানাটা এখন একটা মাস্ট হয়ে গেছে টু বি এবল টু ডু হোয়াইট কলার জবস। বাট এখানেই সীমাবদ্ধ না। আমাদের এখনকার বিজনেস গুলাতে এফিসিয়েন্সি রান বলে এটাকে, যে এফিসিয়েন্সি রেস, যে এফিসিয়েন্সি প্রতিদিনের পরে প্রতিদিন, একদিনের চেয়ে আরেক দিনের এফিসিয়েন্সি বাড়াতে হয়। এটা প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে, প্রত্যেকটা বিজনেসকে মার্কেটে টিকে থাকার জন্য, কম্পিটিশনে টিকে থাকার জন্য, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে তার ক্যারিয়ারে কম্পিটিশনে টিকে থাকার জন্য, তার ক্যারিয়ারে প্রোগ্রেস করার জন্য। এবং সেই জায়গায় এই ইনফরমেশন টেকনোলজি বা আইটি বিকামস দ্য মোস্ট হেল্পিং টুল। আপনারা কি জানেন যে এই যে গভর্নমেন্ট অফিসার যারা বিসিএস দিয়ে যায়, গভর্নমেন্ট অফিসার যারা এখন হয়, তাদের যে প্রতি বছর একটা এসিআর হয়,
হ্যাঁ, অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট বলে আর কি, পারফরমেন্স অ্যাপ্রেজাল। এখন পারফরমেন্স অ্যাপ্রেজালের প্রবাবলি ইফ আই এম নট রং 30% একটা মার্কস থাকে এখন ডিজিটালাইজেশনের উপরে এবং তার কম্পিউটার অ্যাওয়ারনেসের উপরে, কম্পিউটার ইউজেজের উপরে। 30% মার্কস, 25 to 30% মার্কস, সেটা হচ্ছে কি শুধু কম্পিউটার জানা না, সেটা হচ্ছে কম্পিউটার জানার সাথে সাথে হচ্ছে কি উনি ডিজিটালাইজেশনের জন্য ইমপ্রুভমেন্ট অর্থাৎ অটোমেশনের দিকে তার ইউনিটে, তার ডিপার্টমেন্টে বা তার ডিসিপ্লিনে কি কন্ট্রিবিউট করলেন। সো আমি এক্স্যাক্টলি মার্কসের পার্সেন্টেজটা মনে নেই, বাট একটা পার্সেন্টেজ অফ মার্কস থাকে তাদের এসিআরে। ইট ইজ দ্যাট ইম্পর্টেন্ট ইভেন গভর্নমেন্ট অফিসারদের জন্য। আর প্রাইভেট সেক্টরে আমরা যদি ক্রিয়েটিভলি ডিসিশন নিতে না পারি, নিজের এফিসিয়েন্সি যদি কন্টিনিউয়াসলি না বাড়াতে পারি, আমরা যে ডিসিপ্লিনেই থাকি না কেন, এখন মার্কেট এত স্যাচুরেটেড হয়ে যাচ্ছে, আস্তে আস্তে আমরা আমাদের পিছনে পড়ে যাব। সো আমার এই বলার অর্থ হচ্ছে কি যে এত কিছু বললাম, এই যে প্রিলুডটা দিলাম, এটার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হচ্ছে কি এই জিনিসটা এস্টাবলিশ করা, এই জিনিসটা আপনাদের মাথায় ঢুকায় দেয়া। এই যে আমরা এখন এসে হঠাৎ করে আইটির ক্লাসটা করার আমি বলবো একটা সুযোগ পাচ্ছি। আমরা অন্যান্য জিনিস আমাদের ডিসিপ্লিন, আমরা হয়তো বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, সিএ পড়তেছি, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়তেছি, ফাইন আমরা অ্যাকাউন্টিং পড়বো, আমরা বিজনেস ল পড়বো, আমরা অনেক কিছু পড়বো আস্তে আস্তে। দোজ আর রেলেভেন্ট, ভেরি রেলেভেন্ট, ডাইরেক্টলি রেলেভেন্ট। বাট ইন মোস্ট কেসে আমাদের ইনফরমেশন টেকনোলজি নতুন করে শেখার সুযোগ হয় না। কয়জন আছে যে প্রফেশনে ঢোকার পরে আলটিমেটলি আইটি শেখার জন্য, আইটি কনসেপ্ট ডেভেলপ করার জন্য আবার একটা ট্রেনিং বা আবার একটা কোর্সে গিয়ে ভর্তি হয়? হয়ে ওঠে না। কিন্তু না হওয়ার ফলে কি হয়, এই যে সুযোগটা না পাওয়ার ফলে যে অপরচুনিটি তার নিজের ক্যারিয়ারে, তার ভালো কিছু করার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার যে অপরচুনিটি, সেটা মিস আউট হয়ে যায়। সো লেটস টেক দিস কোর্স। এই যে আইটি আমরা কোর্সটা সেশনটা করব 20টা ক্লাসের, আমি হয়তো 10টা 12টা নিব, আরেকজন হয়তো 8টা 10টা নেবেন। এই যে 20টা ক্লাস, 20টা 22টা ক্লাস আমরা করব, প্লিজ ডু টেক দিস এজ অ্যান অপরচুনিটি। কারণ লাইফে হঠাৎ করে এরকম অপরচুনিটি আর নাও হতে পারে যে গেটিং এক্সপোজ টু দ্য টেকনোলজি, গেটিং এক্সপোজ টু ওয়ান সাবজেক্ট, যে সাবজেক্টটা সারা জীবন ক্রমাগত খালি এর প্রয়োজন বাড়তেই থাকবে, কমবে না। এর প্রয়োজন লাইফে বাড়তেই থাকবে, হোয়াট এভার উই ডু। সো এইটাকে সুযোগ হিসাবে নেয়া, এখান থেকে শিখে নেয়া। সো আমার এই ক্লাসগুলো নেওয়ার দুটা উদ্দেশ্য থাকবে। একটা উদ্দেশ্য হচ্ছে গিয়ে আপনারা যাতে পরীক্ষায় ভালো করেন। সো কোন জিনিসটা ভালো মতো এই ক্লাসে বুঝে রাখলে আপনার পরীক্ষার আগে পড়তেই হবে। ক্লাস যতই করেন, পরীক্ষার আগে পরিশ্রম করতেই হবে, ওইটার কোনো মাপ নাই। বাট ওই পরিশ্রম শুধু পরিশ্রম করলে তো হবে না, মুখস্থ করলে হবে না। একটা জিনিস মুখস্থ করতে হলে, একটা জিনিস মনে রাখতে হলে, ওটাকে যদি ভালো মতো বোঝা না যায় তাহলে ওটা কঠিন হয়ে যায়। আমাদের ক্লাসের উদ্দেশ্য হবে, 1 নম্বর উদ্দেশ্য হবে ওই টপিকগুলা ভালো মতো আলোচনা করে বুঝিয়ে দেয়া, আপনারা বুঝে নেয়া যে টপিকগুলা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বা পরীক্ষার সাথে সম্পর্কিত, সো দ্যাট আপনাদের পরীক্ষাগুলো ভালো হয়। দিস ইজ ওয়ান অবজেক্টিভ ক্লিয়ারলি, বাট দেয়ার উইল অলওয়েজ বি আ সেকেন্ড অবজেক্টিভ, যে এইটা যেহেতু একটা সুযোগ আপনাদের হলো, এবং আমি এবং অন্য যে টিচারই আসি, আমরা যেহেতু প্র্যাকটিক্যালি এই ফিল্ডে কাজ করি, এই ফিল্ডে আমি আমার পরিচয় দিব, তখন আপনারা বুঝতে পারবেন যে যেহেতু আমরা যেই হই না কেন, আমাদের এই ফিল্ডে অবশ্যই আমাদের ওরিয়েন্টেশনটা রিলেটিভলি একটু বেটার আছে, এক্সপিরিয়েন্সটা বেটার আছে। তো এই যে প্র্যাকটিক্যাল নলেজ গুলাকে আপনাদের কাছে ডেলিভার করতে পারবো, সেটা যে পাওয়ার একটা সুযোগ, এই সুযোগটাকে নেওয়া লাইফে যাতে এই আইটি জিনিসটা কাজে আসে। ওকে, সেই দুইটা উদ্দেশ্যে আমরা আলোচনা করব। সেক্ষেত্রে আমরা একদম স্ট্রিক্টলি সিলেবাসের ভিতরেও থাকবো, সাথে সাথে মাঝে মাঝে আলোচনায় কিছু ট্যানজেন্ট বলে, অর্থাৎ কিছু শাখা প্রশাখায় আমরা আলোচনা নিয়ে যাব। বাট আমাদের সিলেবাসটা এত বড় না যে এটা শেষ করা টাইমের মধ্যে খুব চ্যালেঞ্জিং। সো আমরা মাঝখানে কিছু বিশদ আলোচনা, আমার এটা অভ্যাস বলতে পারেন, এটা ভালো বা খারাপ, বাট আমি খুব ইন্টারেস্ট নিয়েই এই আলোচনাগুলো করি, যে আলোচনাগুলোতে আসলে আপনাদের কিছু এক্সপোজার, কিছু জিনিস হয়ে যাবে যেটা হয়তো অন্যথায় সুযোগ হতো না। সো ওই ধরনের কিছু আলোচনা আমরা করব। আমার রিকোয়েস্ট হবে, প্লিজ ডু স্টিক টু দ্য ক্লাস, ডু ফলো ইট, শুধু অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য না, নিজের লাভের জন্য। ইনশাল্লাহ লাভ হবে। তো এবার আসি, আমি নিজেকে একটু ইন্ট্রোডিউস করে নেই। আমি মোহাম্মদ আব্দুল মতিন, আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট না। ওকে, আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট না, আমি বেসিক্যালি
অ্যাডজাঙ্ক্ট টিচার, গেস্ট টিচার বলতে পারেন আইসিএবি। বাট আমি ক্লাস নেই অনেকদিন হয়ে গেল, অলমোস্ট কতদিন, অলমোস্ট বোধহয় 2012 থেকে বোধহয় নিচ্ছি। তার মানে হচ্ছে কি অলমোস্ট 8-9 বছর হয়ে গেছে। 8-9 বছর হয়ে গেছে আইসিএবির সাথে কানেক্টেড, আইসিএবিতে ক্লাস নিচ্ছি। আইটি নেই, প্রিডমিনেটলি আইটি নেই, অ্যাপ্লিকেশন লেভেলে এবং নলেজ লেভেলে দুটো লেভেলে নিতাম। এখন আমি মোস্টলি সার্টিফিকেট লেভেলে নেই, বিকজ আমি টাইম দিতে পারি না ওই পরিমাণ। বাই প্রফেশন আমি আমার ক্যারিয়ার শুরু করি আইটিতেই, যদিও আমি একজন বিজনেস গ্র্যাজুয়েট ঢাকা ইউনিভার্সিটির আইবিএ থেকে। বাট আমি ক্যারিয়ার আসলে করি পুরাটাই প্রায় আইবিএ তে, এবং সরি আইবিএ বলছি, পুরাটাই আমি আইটিতে। এবং আমার ক্যারিয়ার স্প্যান্স, আমি খুব আর্লি স্টার্ট করি ক্যারিয়ার। আমার ক্যারিয়ার অলমোস্ট বোধহয় 26 বছর হয়ে গেল, 26 ইয়ার্স ধরে কাজ করছি। 26 ইয়ার্স এর মধ্যে একদম পিওর আইটিতে কাজ করেছি অ্যারাউন্ড 15 ইয়ার্স, আর 11 ইয়ার্স ধরে লাস্ট 10-12 বছর আমি মোস্টলি ম্যানেজমেন্ট রোলে আছি। বিভিন্ন বেশ কিছু কোম্পানির বোর্ডে ছিলাম, বেশ কিছু গ্রুপ অফ কোম্পানিজ, বেশ কিছু মাল্টিন্যাশনাল কোম্পানির বোর্ড লেভেল পর্যন্ত গিয়েছি, বোর্ড লেভেল পর্যন্ত ছিলাম। পরে একটা পর্যায়ে আমি নিজের বিজনেসে শুরু করি এবং কনসাল্টিং শুরু করি। এখনো আসলে বিজনেস করছি, কনসাল্টিং করছি, কন্ট্রাক্ট বেসে কনসাল্টিং প্রজেক্ট হিসেবে, কন্ট্রাক্ট বেসে দু একটা জায়গায় সিইও হিসেবে রোল প্লে করি। So this is what I am, this is what I do. I am basically, I define myself as a technology based strategic management professional. আমার আসলে এক্সপার্টিস যদি বলি, এক্সপার্টিস হচ্ছে দুইটা ডিস্টিংক্ট এরিয়াতে। একটা এরিয়া হচ্ছে কি টেকনোলজি, টেকনোলজিতে আই এম নট আ প্রোগ্রামার, আমি ওই হার্ডকোর টেকনোলজি পারসন না, আই এম আ বিজনেস ওরিয়েন্টেড টেকনোলজি। আমি বিজনেস বুঝি, অ্যান্ড বিজনেসে কি করে টেকনোলজি কাজ করবে, দ্যাট ইজ হোয়াট মাই এক্সপার্টিস ইজ। আরেকটা হচ্ছে কি আমি একটা স্ট্র্যাটেজি প্রফেশনাল। স্ট্র্যাটেজি প্রফেশনাল বলতে একটা কোম্পানি, যে কোনো একটা গ্রুপ অফ কোম্পানি হতে পারে, একটা সিঙ্গেল কোম্পানি হতে পারে, একটা এসএমই হতে পারে, স্টার্ট আপ হতে পারে, তার আসলে কম্পিটিটিভ এজ কিভাবে ক্রিয়েট করতে হয়, তার একটা ভিশন সেট করতে হয় কিভাবে, দূরবর্তী ভিশন, এবং সেখানে পৌঁছানোর জন্য আসলে কিভাবে করে ম্যানেজমেন্টকে এক্সিকিউট করতে হয়, এইটার কিছু স্ট্রাকচার্ড বা কিছু ফর্মাল সাবজেক্ট আছে। তার মধ্যে একটা আপনারা যেটা প্রফেশনাল লেভেলে, অ্যাপ্লিকেশন লেভেলে গিয়ে পড়বেন হয়তো, ব্যালেন্স স্কোর কার্ড। So I'm a balance scorecard professional. Basically, the way strategies are designed for businesses এবং those are executed. That is what my expertise are. So একটা হচ্ছে কি information technology, technology orientation, আর একটা হচ্ছে কি strategy orientation. That is what makes me up. Okay? So এই হচ্ছে কি আমার introduction. ইনশাআল্লাহ আস্তে আস্তে কথা বলতে বলতে অনেক গল্প হবে, অনেক কিছু হবে। কারো কোনো কোশ্চেন এই পর্যন্ত কোর্স নিয়ে, আমাকে নিয়ে, বা যে কোনো কিছু নিয়ে? তাহলে আমি কোর্সে ঢুকে ইয়েতে যাব, আলোচনা ঢুকে যাব। আমি সেগমেন্ট 1, যদিও হয়তো অন্য কেউ কভার করবেন, আমি যেটা বললাম যে সেগমেন্ট 1-এর কিছু অংশ পর্যন্ত আমি একটু এগিয়ে দিব, কারণ ফান্ডামেন্টাল, একদম ফাউন্ডেশনাল দু একটা কনসেপ্ট আমি মনে করি যে এই জিনিসটা একটু করে নিয়ে নেক্সট চ্যাপ্টার গুলোর দিকে যে গেলে একটু বেটার হয়। ওকে, সো লেট মি ডু দ্যাট। সো আমাদের স্লাইড দেখা যাচ্ছে? সেগমেন্ট, Yes, sir. ঠিক আছে, ফাইন। আচ্ছা, সেগমেন্ট 1-এ যেটা আমাদের বললাম যে আমরা বেসিক কিছু ওরিয়েন্টেশন, বেসিক বিজনেসের ফাউন্ডেশনাল কিছু নলেজ নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এর মধ্যে প্রথম যে জিনিসটা শুরু করব সেটা হচ্ছে ডেটা এবং ইনফরমেশন। ডেটা এবং ইনফরমেশন। আচ্ছা, ডেটা এবং ইনফরমেশন, ডেটা এবং ইনফরমেশন এই দুটো ওয়ার্ডের সাথে আমি শিওর কম বেশি আমরা সবাই ওরিয়েন্টেড। জাস্ট আনমিউট করে দুই একজন যদি বলতে পারেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডেটা এন্ড ইনফরমেশন? একজন যদি বলেন। Data is the raw input and information is the well organized and collective data, collective data. Well organized and Structure. well organized and structured form of data. Yes. Okay, good. আর কেউ? আচ্ছা, আরেকটা কথা আমরা শুনি না, ডেটা ইজ ইনপুট,
ইনফরমেশন ইজ আউটপুট, এটা Yes. আমরা শুনি অনেক সময়। সো ইউ আর রাইট, স্যার ডেটা ইনফরমেশন হচ্ছে স্যার ডিসিশন মেকিং এ যে সমস্ত ডেটা হচ্ছে লাইক হেল্প করে ওগুলো হচ্ছে ইনফরমেশন, লাইক স্ট্রাকচার ডেটা যেটা বলবো আর কি আগে, ওটা হচ্ছে ইনফরমেশন। লাইক ওকে সুন্দরভাবে সাজানো আছে ওটাই হচ্ছে ইনফরমেশন। আর ডেটা হচ্ছে যেটা র ডেটা অ্যাকচুয়ালি, লাইক হ্যাপহেজার্ড ওয়েতে যেগুলো আছে আর কি। ওকে গ্রেট গ্রেট, ডেটাটা অবস্থা যেগুলো আছে। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, অল অফ ইউ আর রাইট। হ্যাঁ, ডেটা হচ্ছে গিয়ে খুব সোজা জিনিস, র ফ্যাক্টস। র ফ্যাক্টস, র মানে বুঝি RAW, র মানে যেটাকে প্রসেস করা হয় নাই, যেটাকে রান্না করা হয় নাই, কিছু করা হয় নাই, কাঁচা, যেটা একদম র, যেইভাবে আছে সেইভাবে, সেটা হচ্ছে র। ফ্যাক্টস কি? FACTS, ফ্যাক্টস। ফ্যাক্টস হচ্ছে গিয়ে সত্য, বাস্তব, যেটা বাস্তব, যেটা এক্সিস্ট করে, যেটা প্র্যাগমাটিক, যেটা সত্য, দ্যাট ইজ কল্ড ফ্যাক্ট, তাই না? সেম আমার এইজ, আমি যদি এখন একটা নাম্বার বলি, সেটা একটা ফ্যাক্ট, আমার এইজটা একটা ফ্যাক্ট। এইটা আমি চাইলেই কখনো হবে না যে এই এইজের চেয়ে আমি কালকে একটু কম, আগামীকালকে আবার একটু বেশি, মানে 1 বছর বাড়ায় দিলাম, তারপরের দিন আবার 2 বছর কমাই দিলাম, এটা কখনো হবে না। আমার এইজ কখনো কম বেশি হবে না। এইজ যদি একটা কথা বলি যে আপনারা, আমরা যদি আমাদের এখানে ক্লাসে যারা অ্যাটেন্ড করছে সবার এইজ যদি কালেক্ট করি, তাহলে এটা, এগুলো হচ্ছে কি অল র ফ্যাক্টস। ABCDEFG নামে যত স্টুডেন্ট আপনারা আছেন প্রত্যেকের এইজ যদি আমি একটা কাগজে লেখা শুরু করি, তাহলে এটা হবে একটা র ফ্যাক্ট, রাইট? এটার কোনো, এটা হচ্ছে ফ্যাক্ট, এটা একটা সত্য। বাট এই যে এইজ গুলো আমি কাগজে লিখলাম, এটার পারপাস কি? এটা আসলে আমাকে কি দিয়ে হেল্প করবে? এই জানলাম আমি সবার। সো অনেক সময় আমরা হই না, আসলে আমরা পরিচিত হই সবাই, তাহলে সবাই তখন কি বলে, আমার নাম অমুক, আমার দেশের বাড়ি অমুক, আমার বয়স এত, আমার বাবার নাম অমুক, আমি ইলিশ মাছ খেতে ভালোবাসি। ফাইন, শুনলাম, সবাই একে একে করে 60 জন বললো। দেন হোয়াট ইজ দ্য ইউজ? কোনো ইউজ নাই, রাইট? কিন্তু কখন ইউজ হবে? এই যে ইনফরমেশন গুলো বললো, আমার বয়স অমুক, আমি ইলিশ মাছ খেতে ভালোবাসি, কেউ বললো আমার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, সবাই বললো যার যার বাড়ি, কেউ বললো কুমিল্লা, কেউ বললো হচ্ছে কি সিলেট, কেউ বললো চিটাগাং। ইউজফুল হবে তখন যদি আমি কোনো পারপাস মাথায় রেখে, কোনো পারপাস মাথায় রেখে, কোনো উদ্দেশ্য মাথায় রেখে আমি যদি ভাগ করি যে আচ্ছা ডিস্ট্রিক্ট ওয়াইজ একটু আলাদা করি তো, যে ঢাকার কয়জন, চিটাগাং এর কয়জন, ময়মনসিংহ এর কয়জন, ব্রাহ্মণবাড়িয়ার কয়জন, কুমিল্লার কয়জন, আমি যদি আলাদা করি এবং সেটা আলাদা করার পিছনে আমার যদি কোনো উদ্দেশ্য থাকে, এই যে আমি আলাদা করে নিলাম, অর্থাৎ একরকমের সর্টিং করে নিলাম, একরকমের গোছায় নিলাম, ফিল্টার করে নিলাম, এইটা একটা প্রসেসিং হয়ে গেল, আর র থাকলো না ফ্যাক্ট গুলা, এবং সেগুলা একটা ইউজফুল গোছানো সেট অফ ডেটায় পরিণত হইল, and that is called information. তাহলে বোঝা যাচ্ছে যে র ফ্যাক্টস, আমি যখন, আপনারা যা বলছেন এক্স্যাক্টলি কারেক্ট, যখন আমি এলোপাথারি বয়স বলতেছি, আমাদের হাইট বলতেছি, আমাদের ডিস্ট্রিক্ট বলতেছি, কিংবা আপনাদেরকে সবাইকে জিজ্ঞাসা করে সবাই যদি যার যার ফার্মের নাম বলেন, দিস আর র ফ্যাক্টস। বাট আমি যদি ফার্ম ওয়াইজ সবাইকে গোছানো শুরু করি, অথবা বয়স ওয়াইজ যদি সিরিয়ালি সাজানো শুরু করি, যে ছোট থেকে বড়, বড় থেকে ছোট, কেন? কারণ এরপরের থেকে আমি পরীক্ষায় গেলে, সে পরীক্ষা বা কোনো একটা কাজে করতে গেলে সে লাইন ধরাইলে সবাই সবচেয়ে ছোট যে তাকে সবার আগে দিব। অথবা আমি যদি সবার হাইট নেই, একটা গ্রুপ ফটোগ্রাফি করতে গেলে আমি একদম হাইট অনুযায়ী সর্টিং করে নাম ধরে ধরে ডাকবো, কে আগে দাঁড়াবে কে পরে দাঁড়াবে, সো দ্যাট সবার চেহারা আসে। দেয়ার ইজ এ পারপাস। সেই পারপাসকে মাথায় রেখে আমি যদি সর্টিং করি, পারপাসকে মাথায় রেখে যদি সাজাই, গোছাই ডেটাকে, তাহলে সেটা হয়ে যাবে ইনফরমেশন। তাহলে ইনফরমেশনের জন্য বেসিক্যালি যদি আমরা এইভাবে যদি দেখি, দুইটাকে পার্থক্যটা যদি দেখি, র ফ্যাক্টস হচ্ছে কি ডেটা, ইনফরমেশন হতে হলে প্রথম শর্ত হচ্ছে কি এটা ইউজফুল অ্যান্ড রেলেভেন্ট হতে হবে। আমি শুধু সাজালে হবে না, আমি শুধু ক্রম অনুসারে সাজালাম, শুধু বড় থেকে ছোট সাজালাম, বাট আমার কোনো উদ্দেশ্য নাই, এটা কোনো রেলেভেন্স নাই, দেন দ্যাট ইজ নট অ্যান ইনফরমেশন, ওটার কোনো পারপাস নাই। ওকে, ডেটা আনঅর্গানাইজড, ইনফরমেশন হচ্ছে কি অর্গানাইজড।
এবং সেই অর্গানাইজেশন বিভিন্ন রকম ভাবে হতে পারে। অর্গানাইজেশন ছোট থেকে বড় করে হতে পারে, অর্গানাইজেশন গ্রুপ করে হতে পারে, যে আমি ডিস্ট্রিক্ট ওয়াইজ গ্রুপিং করলাম, বিভিন্ন ভাবে অর্গানাইজড হতে পারে, বাট ইনফরমেশন ইজ অর্গানাইজড। আনপ্রসেসড, যেটাকে আমি টাচও করি নাই কোনো প্রসেসিং এ, ইনফরমেশন ইজ প্রসেসড, বাট এই প্রসেসিং বললেই খুব জটিল কোনো প্রসেস না, কল কবজা দিয়ে ইঞ্জিন দিয়ে করা প্রসেস না, সিম্পল প্রসেস। আমি সবার হাইট যোগ করলাম, বা হাইটের ক্রম অনুসারে সাজালাম, বা একটা হাইটের বাইরের সব লোককে বাদ দিয়ে দিলাম। আমার ছেলে ক্যারেট কলেজে ভর্তি পরীক্ষা দিবে, বাট ওর হাইট বয়সের তুলনায় ওর হাইটটা বেশি, আনফরচুনেটলি হি কুড নট অ্যাপ্লাই। কারণ কি, ক্যারেট কলেজে ভর্তি পরীক্ষা অ্যাডমিশন টেস্ট ওরা ফিল্টার করে ফেলছে যে 4 ফিট এত ইঞ্চির উপরে যাদের, 5 ফিট 2 ইঞ্চির উপরে যাদের হাইট, ক্লাস 7-এ they won't be called for interview, they won't be called for test. সো ওখানে কি হচ্ছে, র ডেটা, সমস্ত ক্যান্ডিডেট সবার হাইট সাবমিট করেছে, ওই র ডেটাকে ওরা একটা উদ্দেশ্য নিয়ে এতর উপরে এবং এতর নিচে এবং তারপর লোয়ার লিমিটের নিচে 3টা ভাগে ভাগ করে দুই পাশের 2 ভাগ বাদ দিয়ে দিচ্ছে, মাঝখানেরদেরকে ডাকছে। There was a purpose for the height. That is information. Okay. Similarly, in data is chaotic, unsorted. স্বাভাবিক, disorganized হলে it's chaotic, গোলমেলে, unsorted. And information is ordered, sorted. বোঝাই যাচ্ছে একই জিনিস। ডেটা হচ্ছে ইনপুট টু আ প্রসেস। প্রসেসটা কোনটা? সেই সিম্পল প্রসেস, সাজানোর প্রসেস, এভারেজ করার প্রসেস, মিন করার প্রসেস, মিডিয়ান করার প্রসেস, simple calculating process. Input to that process and information is output from that process. So data and information clear? কারো কোনো কোশ্চেন? No question, sir. No question, sir. এবার আমরা আসি, এই যে ডেটাকে ইনফরমেশনে আমরা কনভার্ট করি, কি উদ্দেশ্যে করি? ইনফরমেশনে আমরা কনভার্ট করি ডেটাকে, আমি সাধারণত স্লাইড হাইড করে করে কথা বলে পরে স্লাইড আনি, হ্যাঁ, এটা আমার অভ্যাস। এটা এই কারণে করি যে আদারওয়াইজ স্লাইড সামনে চলে আসলে আমাদের স্টুডেন্ট হিসাবে আমাদের চিন্তা ভাবনা সব স্লাইডের মধ্যেই বাড়ি খেতে থাকে, কথাগুলা কান দিয়ে ব্রেইনে খুব ভালো খেলে না। আমি দেখছি স্লাইড না দেখলে কথাগুলো ব্রেইনে ভালো কাজে করে, পরে স্লাইড দেখলে যখন রিলেট করা যায় তখন ওটা মাথায় বসে ভালো। ওকে, এই কারণে আমি স্লাইড পিছায় গিয়ে গিয়ে আবার হাইড করে কথা বলে পরে আবার স্লাইডে আসি। ওকে, এটা অন্য কিছু না, এটা ভুলও না, এটা অন্য কিছু না, এটা উদ্দেশ্য প্রণোদিত। ওকে, সো আমি যেটা বলছিলাম যে ডেটাকে আমরা ইনফরমেশনে কনভার্ট করি কি উদ্দেশ্যে? আসলে ইনফরমেশনে যে আমরা বললাম ইউজফুল এন্ড রিলেভেন্ট, এটা একটা পারপাস থাকতে হবে। ইনফরমেশন আসলে পারপাসটা কি? আপনাদের মধ্যে একজন অলরেডি এটা বলছিল, ডিসিশন মেকিং, রাইট? ইনফরমেশন আমরা যেই কাজে সবচেয়ে বেশি ব্যবহার করি সেটা হচ্ছে কি ডিসিশন মেকিং। এই যুগে এসে, কম্পিউটারাইজেশনের যুগে এসে আমরা সাধারণত পারপাসটাকে একটু ডেভিয়েট করে বলি, 2 ভাগে ভাগ করি, 2টা পারপাস বলি। একটা বলি হচ্ছে কি ডিসিশন মেকিং, যখন ডিসিশনটা আমরা হিউম্যান বিং নেই তখন আমরা এটাকে বলি ডিসিশন মেকিং। আরেকটাকে বলি হচ্ছে কি প্রসেস কন্ট্রোল, ওইটাও আসলে ডিসিশন মেকিং। কিন্তু প্রসেস কন্ট্রোল জিনিসটা আমরা নিজেরা না করে যখন একটা সফটওয়্যার দ্বারা করাই, যে সফটওয়্যারে আমি বলে দিছি যে যদি তোমার ইনপুট এত হয় তাহলে তুমি ডানে যাবা, যদি ইনপুট এত হয় তাহলে বামে যাবা। সোকে একটা প্রসেস ডিফাইন করে দিছে, একটা কন্ডিশন দিয়ে দিছে। তার মানে সে কি করছে, ডেটাকে কনভার্ট করে ইনফরমেশন বানাচ্ছে এবং ইনফরমেশনের উপরে বেস করে একটা ডিসিশন নিচ্ছে যে এই রেজাল্টটা ডানে যাবে না বামে যাবে। ধরেন ডানে বামে যাওয়ার মানে হচ্ছে কি 2টা রিপোর্টে যাবে, ধরেন কথার কথা, এটা কি রিপোর্ট এ তে যাবে না রিপোর্ট বি তে যাবে? আমি যদি এভাবে বলি, সে চার্ট অফ অ্যাকাউন্টস এর যে লেজার ব্যালেন্স গুলা, এই লেজার ব্যালেন্স গুলো আসলে পিএনএল এ যাবে না ব্যালেন্স শিটে যাবে? আমরা ডিফাইন করি কি করে, যেটা কি অ্যাসেট লায়াবিলিটি অ্যাকাউন্ট না এটা এক্সপেন্স রেভিনিউ অ্যাকাউন্ট। যদি এক্সপেন্স রেভিনিউ অ্যাকাউন্ট হয় তাহলে এর ব্যালেন্স যাবে কোথায়? পিএনএল এ। যদি এটা অ্যাসেট লায়াবিলিটি অ্যাকাউন্ট হয় ব্যালেন্স যাবে হচ্ছে কি, লেজার ব্যালেন্স গুলো যাবে পোস্টেড হবে হচ্ছে কি ব্যালেন্স শিটে। কম্পিউটার 2টা ডাইরেকশনে ইনফরমেশনকে পাঠাচ্ছে এবং ইনফরমেশনের উপরে বেস করে কম্পিউটার এই ডিসিশন মেকিং করতেছে। তখন এই ডিসিশন মেকিংকে আমরা বলি হচ্ছে কি প্রসেস কন্ট্রোল, বাট দ্যাট ইজ অলসো ডিসিশন মেকিং। তার মানে ইনফরমেশনের কাজ ইজ ডিসিশন মেকিং, বাট সেই ডিসিশন মেকিং যখন মানুষ করে তখন আমরা বলি ডিসিশন মেকিং, যখন এটা মেশিন করে তখন আমরা বলি প্রসেস কন্ট্রোল। ক্লিয়ার?
তাহলে ইনফরমেশন দিয়ে আমরা ডিসিশন মেক করি, বারে বারে এই প্রসেস করে আমরা ডিসিশন মেক করাই। এখন কথা হচ্ছে আমরা এই ইনফরমেশন ডিসিশন মেকিং আরো মজার কিছু ইয়েতে আসবো, যেটা আমি কভার করার জন্য আসলে এই সেগমেন্ট শুরু করেছি, সেটা আমরা আসবো। বাট তার আগে লেটস ডিসকাস সামথিং এলস। সেটা হচ্ছে গিয়ে যে এই ডিসিশন মেকিংটা আমরা সব ডিসিশন মেকিং এর সময় সব সময় যে বারবার ডেটাকে প্রসেস করে ইনফরমেশনে কনভার্ট করে ডিসিশন মেকিং করি তা আসলে না। যেমন আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, ধরেন এখন তো গরমের দিন, আমি শীতকালের কথা বলি, উইন্টার। আমাদের দেশের ওয়েদার অনুযায়ী সাধারণত উইন্টার আসে কোন মাসে? নভেম্বর মাসে। নভেম্বর মাসে আমরা শীত ফিল করা শুরু করি। ব্যবসায়ীরা বসুন্ধরা সিটিতে, ইস্টার্ন প্লাজায় বা বঙ্গবাজারে বা যে কোনো ধরনের মার্কেটে, নিউ মার্কেটে শীতের কাপড়, এখন যদি আমরা যাই নিউ মার্কেটে বা বসুন্ধরা সিটিতে, এখন গেলে কি আমরা সুন্দর সুন্দর বাহারি জ্যাকেট পাবো? পাকিস্তানি শাল পাবো? জি না স্যার, পাবো না। পাবো না, তাই না? যদি কেউ দোকানে ওখান তুলে রাখে তাকে আমরা পাগল বলবো, পাবনায় পাঠায় দেওয়ার ব্যবস্থা করবো, রাইট? এখন কোন দোকান আসলে শীতের পোশাক রাখবে না, কারণ এখন কেউ কিনবে না, এই কারণে রাখবে না। এখন কথা হচ্ছে গিয়ে হাউ ডু দে মেক দ্য ডিসিশন? এটা তো একটা ডিসিশন যে আমি শীতের কাপড় এখন দোকানে তুলবো নাকি শীতের কাপড় এখন দুপুরের দোকানে তুলবো না। দিস এ ডিসিশন। বাট ডিসিশনটা তাহলে কি একটা ইনফরমেশনের উপরে বেস করে হওয়ার কথা। সেই ইনফরমেশনটা কি? কিছু ডেটাকে প্রসেস করে সেই ইনফরমেশন হওয়ার কথা। সেই ডেটাটা কি? সেই ডেটা হচ্ছে গিয়ে এখন টেম্পারেচার কত, দেখা যাচ্ছে টেম্পারেচারের মুভমেন্ট কিরকম হচ্ছে। দেখা যাচ্ছে যে টেম্পারেচার ছিল 30 ডিগ্রি, আস্তে আস্তে এটা 29 ডিগ্রি হয়ে গেছে কিছুদিন পরে, 4-5 দিন পরে 28 ডিগ্রি টেম্পারেচার। ওয়েদার ফোরকাস্ট বলতেছে কালকে 25 ডিগ্রি হবে। আস্তে আস্তে টেম্পারেচার নামতেছে, যত আমরা অ্যাপ্রোচ করতেছি নভেম্বর মাস তত টেম্পারেচার নামতেছে। এই টেম্পারেচার গুলো কি ডেটা, র ফ্যাক্টস? এই র ফ্যাক্টস গুলাকে প্রসেস করে আমরা ইনফরমেশন নিলাম যে হ্যাঁ শীত আসতেছে। যে ইনফরমেশন পেলাম তখন আমরা ডিসিশন নিলাম তাড়াতাড়ি করে দোকানে শীতের কাপড় তোলো। আইডিয়ালি হওয়ার কথা এরকম, বাট তাই কি আসলে হয়? দোকানিরা কি প্রত্যেকদিন পেপার খুলে খুলে দেখে আজকে কত ডিগ্রি টেম্পারেচার, গতকালকে কত ডিগ্রি টেম্পারেচার গেছে, তাহলে আমি দোকানে শীতের কাপড় তুলবো কি তুলবো না, এই ডিসিশন নেয়? না, তা আসলে নেয় না। কেন নেয় না? কারণ এখানে ডিসিশন মেকিং এর জন্য তারা তাহলে ইনফরমেশনের উপরে বেস করতেছে না, তারা তাহলে কিসের উপরে বেস করতেছে? তাদের এই যে ইনফরমেশনটা বাংলাদেশের জন্য, ওয়েদারের জন্য রিপিটেডলি আমরা এটা প্রুভেন হয়ে গেছে যে যখন নভেম্বর ডিসেম্বর মাস আসে তখন টেম্পারেচার ড্রপ করতে থাকে, তখন শীত আসতে থাকে। এই ইনফরমেশনটা রিপিট করতে করতে এইটা একটা ট্রেন্ড, প্যাটার্নে পরিণত হয়ে গেছে। এটা একটা ট্রেন্ড বা প্যাটার্নে পরিণত হয়ে গেছে, এবং সেইটাকে আমরা সবাই মাথার মধ্যে বসায় নিছি যে এইটা নভেম্বর মাস ডিসেম্বর মাস অ্যাপ্রোচ করতে থাকলে টেম্পারেচার কমতে থাকে এবং তখন শীত আসে, তখন এই ডিসিশন নিতে হয়। এই যে ট্রেন্ড বা প্যাটার্ন হয়ে গেছে রিপিটেডলি ইনফরমেশনে কনভার্ট হতে হতে, এইটাকে আমরা বলি হচ্ছে নলেজ। এইটাকে আমরা বলি হচ্ছে নলেজ। সো একটা পর্যায়ে গিয়ে কিছু ডিসিশন আমরা আর ইনফরমেশনের উপরে বেস করে নেই না, নেওয়া শুরু করি নলেজের উপরে বেস করে। এবং এইটা কিন্তু শুধু শীতের এক্সাম্পল না, এইটা বিজনেসে, প্রোডাক্ট, আমি কোন প্রোডাক্ট উত্তরবঙ্গে এখন পাঠাবো, কোন প্রোডাক্ট উত্তরবঙ্গে এখন পাঠাবো না, কোন ফার্টিলাইজারটা আমি প্রডিউস করি, ওই ফার্টিলাইজার এখন বাংলাদেশের কোন অঞ্চলে কি চাষ করতে লাগবে এবং কোন মাসে লাগবে, এইটার জন্য ডেটা কালেক্ট করে ডিসিশন নিতে হয় না কোম্পানিকে। দে টেক দ্য ডিসিশন বেসড অন দেয়ার নলেজ, রাইট? তাহলে আমরা ডিসিশন মেকিং ইনফরমেশনের উপরে বেস করে করি, আর একটা কিসের উপরে করি? নলেজের উপরে বেস করে করি। এন্ড দ্যাট ইজ হোয়াট উই আর সিইং হিয়ার, যে ডেটাকে আমরা প্রসেস করে ইনফরমেশনে কনভার্ট করি, সেটাতে ডিসিশন নেই রেগুলার। ইনফরমেশন রিপিটেডলি কনভার্ট হইতে হইতে, ইউজফুল হতে 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 তার একটা রেলেভেন্স তৈরি হয়, তার একটা প্যাটার্ন তৈরি হয়। সেই প্যাটার্নটাকে আমরা বলি হচ্ছে নলেজ, এবং পরবর্তীতে এই নলেজ নিয়েই আসলে আমরা ডিসিশন নেই। That is how we take decisions in personal life as well as in business life. Clear? Data, information, knowledge? Yes, sir. Right. কারো যদি কোনো কোশ্চেন থাকে, কারো যদি কোনো কিছু জিজ্ঞাসা করা,
নেভার মাইন্ড ইন্টারাপ্টিং মি। হ্যাঁ, আমি কিন্তু খুব এনকারেজ করি পার্টিসিপেশন ইন দ্য ক্লাস। যদি সামনাসামনি ক্লাস হইতো তাহলে পার্টিসিপেশনটা আরো লাইভলি হয়, যেহেতু অনলাইনে করতে হচ্ছে আমাদেরকে এক্সট্রা এফোর্ট দিতে হবে। সুতরাং আমাকে আটকানোর জন্য আমাকে দরকার হলে ওই হ্যান্ড রেজ করা হচ্ছে ফার্স্ট থিং। মানে হ্যান্ড রেজ বলতে এরকম ক্যামেরায় হ্যান্ড রেজ না, হ্যান্ড রেজ বলতে আমাদের এখানে ফিচার আছে একটা হ্যান্ড রেজ করা জুমের মধ্যে, ওই রেজ হ্যান্ড করা। আমি যদি রেজ হ্যান্ড খেয়াল না করি সোজা মাইক অন করে বলবেন স্যার একটা কোশ্চেন ছিল, ওকে স্যার একটা কথা ছিল, কোনো প্রবলেম নেই। আই নেভার মাইন্ড, ইন্টারাপশন ইজ অ্যাবসলিউটলি ওকে অ্যাজ লং অ্যাজ এটা রিলেভেন্ট। ওকে, সো আমরা ইনফরমেশন নলেজ বুঝে গেলাম। আমরা ইনফরমেশনের কিছু জাস্ট ইউজফুলনেস, হ্যাঁ এটা আলোচনা করছে, বিজনেস সম্পর্কে একটা ওরিয়েন্টেশন হয়ে যাবে, আইডিয়া হয়ে যাবে যে হাউ বিজনেসে ইনফরমেশন দিয়ে আমরা ডিসিশন মেক করি, কি ধরনের ডিসিশন মেক করি। আচ্ছা, বাই দ্য ওয়ে আমার আশেপাশে কোনো ঘড়ি নেই, টাইমটা আপনারা খেয়াল রাখেন, যদি আমি টাইমে বেশি নিয়ে ফেলি আপনাদের রাত হয়ে গেছে তাহলে আমাকে বলেন। হ্যাঁ 9:40 স্যার, 9:40 বাজে। ওকে ঠিক আছে, আপনারা আমাকে একটু ওয়ার্নিং দিন, 10টা বা 10টার দিকে ওয়ার্নিং দিন, ওকে 10টার দিকে। ওকে, সো যেটা বলতেছিলাম যে ইনফরমেশনের আসলে যে ইউজফুলনেস, দেখেন ইনফরমেশন ডিসিশন মেকিং এ কত ইম্পর্টেন্ট। এই যে এখানে একটা প্রথম কথা লিখছে হচ্ছে কি ইফেক্টিভ বিজনেস ডিসিশন মেকিং। ইফেক্টিভ বিজনেস ডিসিশন মেকিং, বিজনেস ডিসিশন মেকিং তো বুঝি আমরা, বিজনেসের জন্য যে কোনো ডিসিশন মেকিং, বাট হোয়াট ইজ ইফেক্টিভ? আমি এই যে রেলেভেন্ট কিছু কিছু ওয়ার্ড আসবে, ইংরেজি হইলো, সাবজেক্ট ইংরেজি হইলো, কিছু কিছু জিনিস আলোচনা করে যাব। হ্যাঁ, অনেকেরই হয়তো ভালো করে জানা আছে, বাট আমি জানি, আমার এক্সপেরিয়েন্স বলে যে আমাদের যদি 60 জন স্টুডেন্ট থাকে, 80 জন স্টুডেন্ট ক্লাসের মধ্যে এই মুহূর্তে প্রেজেন্ট থাকে, এর মধ্যে একটা সিগনিফিকেন্ট অংশের অনেকগুলো ওয়ার্ডের ইউজ নিয়ে, বিজনেস টার্মের বা ওয়ার্ডের ইউজ নিয়ে কনফিউশন থাকে। তো যেহেতু এই অপরচুনিটি তৈরি হয়, আমি কনফিউশন গুলো ক্লিয়ার করতে করতে যাই, ওকে চেষ্টা করি ক্লিয়ার করতে করতে যেতে। সো এই জন্য মাঝে মাঝে আইটির বাইরে ইংরেজি নিয়েও কথা বলবো যতটুকু আমি পারি। ইফেক্টিভ যখন ওয়ার্ডটা ইউজ করতেছি, দেয়ার আর টু ওয়ার্ডস, ইফেক্টিভ, এফিশিয়েন্ট। আমরা অনেক সময় ইউজ করি, খুব কমনলি ইউজ করি ইফেক্টিভ অ্যান্ড এফিশিয়েন্ট। যদি আমি এখানে ইফেক্টিভ বিজনেস ডিসিশন মেকিং না বলে বলতে পারতাম এফিশিয়েন্ট বিজনেস ডিসিশন মেকিং, দুইটার মধ্যে কি কোনো পার্থক্য হতো? ইয়েস স্যার। কি পার্থক্য হতো? পর্যাপ্ত আর গঠন, পর্যাপ্ত আর কার্যকারী। বিউটিফুল। আমি তো এই বাংলা দুইটা তো ভালো মতো জানতামই না, মানে এখনো মাথায় আসে নাই। দুটো খুব সুন্দর ওয়ার্ড বাংলাতে, পর্যাপ্ত আর একটা হচ্ছে গিয়ে, পর্যাপ্ত কথাটা ঠিক হচ্ছে না, পর্যাপ্ত হচ্ছে গিয়ে এটা ইয়ের কোশ্চেনটা আসা দরকার ছিল কতটুকু আর কি, সেটা পর্যাপ্ত কিনা। আর একটা হচ্ছে গিয়ে কার্যকরী কিনা, রাইট? পর্যাপ্ত এন্ড কার্যকর, ফাইন। পর্যাপ্ত, অপর্যাপ্ত, কার্যকর, অকার্যকর। আমি যদি এভাবে বলি তাহলে এটা কোনটা কোনটা? ইফেক্টিভ হচ্ছে কার্যকর স্যার, আর আর ইয়ে হচ্ছে কি এফিশিয়েন্ট হচ্ছে পর্যাপ্ত। পর্যাপ্ত। বিউটিফুল বিউটিফুল, অ্যাবসলিউটলি অন ডট। বাট এটাকে যদি আমি আরো এভাবে করে বলি যে কার্যকর জিনিসটা কি, ইফেক্টিভ হচ্ছে গিয়ে, ইফেক্টিভের মেজার কি? ইফেক্টিভ আমরা যখন পরিমাপ করব যে কোনো কিছু ইফেক্টিভ না ইনএফেক্টিভ, এইটার পরিমাপ কি 1 থেকে 10-এর মধ্যে হয়? আমি কি নাম্বারিং করতে পারি যে এটা 6 ইফেক্টিভ? না স্যার। বিউটিফুল, ওয়ান্ডারফুল। ইফেক্টিভের কোনোদিন কোনো নাম্বারিং হয় না, মার্কিং হয় না, কোনো পরিমাপ হয় না। ইফেক্টিভ হচ্ছে কি সোজা ভাষায় কাজ হয় নাকি কাজ হয় না। আমি বালতি একটা নিয়ে আসছি, বালতিটা ছোট হোক আর বড় হোক, এর কাজ হচ্ছে গিয়ে আমি পানি কন্টেইন করবে, পানিটা আমি ভরে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবো অথবা জমায় রাখতে পারবো, এর হচ্ছে বালতির কাজ। সেই বালতিটার তলাটা যদি ফাটা হয়, সেটা যত বড় বালতি হোক আর যত ছোট বালতি হোক, ওইটা ইনএফেক্টিভ, অকার্যকর, কারণ ওর যা কাজ সে সেটা করতে পারতেছে না। as simple as that. The answer lies in only yes or no, true or false. There is nothing in between effective. তার মানে কোন ডিসিশন মেকিং ইফেক্টিভ মানে ওই ডিসিশনটার যে পারপাস ছিল সেটা হওয়া, ইনএফেক্টিভ মানে ওই ডিসিশন ফেল করা। অন দ্য আদার হ্যান্ড এফিশিয়েন্ট হচ্ছে গিয়ে, এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না, এফিশিয়েন্ট হচ্ছে গিয়ে 1 থেকে 10, 1 থেকে 100% আমরা পরিমাপ করতে পারি, কম্পেয়ার করতে পারি। কিরকম?
আমি বললাম যে ওকে, আপনাকে বালতি দিলাম আর আপনার ফ্রেন্ডকে আরেকটা বালতি দিলাম, দুজনকে দুইটা বালতি দিলাম। এখন একজনের বালতি দিলাম বড়, একজনের বালতি দিলাম ছোট। এখন আমি বললাম দুইজনকে 2 চৌবাচ্চার পানি পাকা করতে এবং স্টপ ওয়াচ ধরলাম কে আগে পারে। দুইজনকে একই সময়ে পারবে? পারার কথা না। যার হাতে বড় বালতি সে আগে পারার কথা, কারণ তার প্রতিবার সে যখন বালতি ভরবে তখন বেশি পরিমাণ পানি উঠবে, সুতরাং তার পুরোটা ফাঁকা করতে কম সময় লাগবে। যার হাতে ছোট বালতি তার বেশি সময় লাগবে। এই জায়গায় চলে আসছে দুইটাই ইফেক্টিভ, দুইটাই খালি করতে পারবে চৌবাচ্চাটাকে, কিন্তু যার হাতে বড় বালতি সেই ব্যাপারটা, সেই প্রসেসটা মোর এফিশিয়েন্ট, আর যেটা ছোট বালতি সেটা কম এফিশিয়েন্ট। পর্যাপ্ত কিনা, এই পর্যাপ্তটাও কিন্তু একটু কোশ্চেনেবল বাংলাটা, কারণ পর্যাপ্ত না হলে অনেক সময় এটাকে ইনএফেক্টিভও বলা যেতে পারে, অপর্যাপ্ত। বাট এফিসিয়েন্সি হচ্ছে গিয়ে আসলে এটা বাংলাটা কি হবে, এই অনেক সময় বাংলাগুলো মাথায় আসে না। হ্যাঁ, দক্ষতা বলা যায়, দক্ষতা বলা যেতে পারে, রাইট, দক্ষতা বলা যেতে পারে। কার্যকারিতা না, দক্ষতাই বলা যেতে পারে আমার মনে হয়। এইটার মেইন জিনিসটা হচ্ছে এফিসিয়েন্সি আমরা মেজার করি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট দিয়ে। ওকে, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আমি ধরেন দুইজন মানুষকে, ওই যে অনেক সময় ছোটবেলায় অঙ্ক করছি যে একজন যদি একটা দেয়াল এতদিনে করতে পারে তাহলে দুইজন একটা দেয়াল কয়দিনে করতে পারবে, এরকম অনেক অঙ্ক করছি না, ওরকম আর কি। ধরে নেন শতকরা অঙ্ক, শতকরা অঙ্ক, এক্স্যাক্টলি শতকরা পাটিগণিতের অঙ্কগুলা। সেই পাটিগণিতের অঙ্কের মতোই আমি বলি যে একজন লোক, একজন লেবার একদিনে 5 ফিট দেওয়াল তৈরি করতে পারে একটা কনস্ট্রাকশন সাইটে। আরেকজন লেবার এক্স করে 5 ফিট একদিনে। আরেকজন লেবার একদিনে 3 ফিট দেয়াল করতে পারে। তাহলে কে মোর এফিশিয়েন্ট? যে 5 ফিট করতে পারে। কেন এফিশিয়েন্ট? তার আউটপুট হচ্ছে 5 ফিট ডিভাইডেড বাই ইনপুট হচ্ছে একদিন। আর দ্বিতীয় জনের ওয়াই এর আউটপুট হচ্ছে 3 ফিট, নিচে হচ্ছে গিয়ে একদিন, 1 ডে বা 24 ঘন্টা, আমি 24 বসা দিলাম, 24 আওয়ার্স, তারও 24 আওয়ার্স। তাহলে কি হলো 5 ডিভাইডেড বাই 24 আর এদিকে 3 ডিভাইডেড বাই 24, কোনটা বড়? 5 ডিভাইডেড বাই 24 বড়, তার মানে সে বেশি এফিশিয়েন্ট। আমি যদি ঠিক উল্টায় দিই, একজন লেবার এক্স 5 ফিট দেওয়াল তৈরি করে 24 আওয়ার্সে, আর লেবার ওয়াই 5 ফিট দেওয়াল তৈরি করে 36 আওয়ার্সে, তার 36 ঘন্টা লাগে, 1.5 দিন লাগে। কে এফিশিয়েন্ট? আবারও এক্স এফিশিয়েন্ট, কারণ সে একই আউটপুট, উপরে 5 ফিট দেওয়াল, নিচে বসলো 24। আর দ্বিতীয় জনের 5 ফিট দেওয়াল, উপরে আউটপুট 1, নিচে বসলো 36, তাহলে দ্বিতীয় জনের এফিসিয়েন্সি কম। সো এফিসিয়েন্সি আমরা সব সময় ইনপুট এবং আউটপুটের রেশিও দিয়ে মাপি। সো এটা ব্ল্যাক এন্ড হোয়াইট না, এটা ইয়েস এন্ড নো অ্যান্সার না, এটা মার্কিং হয়, কম্প্যারিজন হয়। ওকে, সো এই জিনিসটা আশা করি ভবিষ্যতে যে কোনো জায়গায় এফেক্টিভ এন্ড এফিশিয়েন্ট ওয়ার্ড দুইটা যেখানে দেখবেন, যে কোনো জায়গায় যখন বিজনেস রুলে যে কোনো জায়গায় যখন অ্যাপ্লাই হবে তখন আপনাদের মাথায় আশা করি ডিসিশন আউট করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সো আমরা যেটা বলছিলাম ইফেক্টিভ বিজনেস ডিসিশন মেকিং এর জন্য ইনফরমেশন প্রয়োজন হয়, কারণ আপনার যদি ইনফরমেশন কারেক্ট না হয় আর আপনি যদি ডিসিশন নেন, ডিসিশন ভুল হয়ে যাবে, রাইট? আমার যদি ইনফরমেশন যদি এরকম হয় যে আমার প্রোডাক্ট এ বি সি 3টা প্রোডাক্ট, আমি যদি আমাকে ইনফরমেশন রিপোর্ট, এমআইএস রিপোর্টে ইনফরমেশন আসলো যে প্রোডাক্ট এর ডিমান্ড হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি এবং এর প্রফিটেবিলিটি বেশি, আমি কি করলাম, প্রোডাক্ট বি প্রোডাকশন বন্ধ করে দিয়ে প্রোডাক্ট এ বেশি করে প্রোডাক্ট প্রডিউস করলাম প্রফিট বাড়ানোর জন্য। আমার উদ্দেশ্য প্রফিট বাড়ানো, প্রফিট ম্যাক্সিমাইজেশন। রিয়ালিটিতে গিয়ে দেখা গেল ইনফরমেশনে ভুল ছিল, প্রোডাক্ট বিটা সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে, সবচেয়ে বেশি ডিমান্ড। তাহলে ঘটনা কি দাঁড়াবে? প্রফিটেবিলিটি বাড়ার জায়গায় প্রফিটেবিলিটি ড্রপ করবে, কমে যাবে। তাহলে ইফেক্টিভ হলো না, যেই কাজ এটা ছিল সেই কাজটাই হলো না। এই জন্য বলা হয়েছে ইফেক্টিভ বিজনেস ডিসিশন মেকিং। দেন হচ্ছে কি ইনফরমেশন লাগে কি অপরচুনিটি, থ্রেট। আমরা এই দুইটা অ্যাব্রিভিয়েশন অনেক শুনছি, পেস্ট আর সট। পেস্ট কম শুনলেও সট অনেক শুনছি, SWOT, তাই না? স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। যে কোনো বিজনেসের
তার বর্তমান পরিস্থিতি অ্যানালাইসিস করার জন্য আমরা SWOT SWOT অ্যানালাইসিস করি। SWOT স্ট্যান্ডস ফর স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। ঠিক আছে, যে কোনো সময় আমরা যখন বিজনেসের স্ট্র্যাটেজি করি, একটা ফিউচার গোল সেট করি, সবসময় জানা লাগে যে আমি দাঁড়ায় আছি কোথায়, তারপরে না আমি টার্গেট সেট করবো আমি লাভ দিয়ে কত দূর উঠবো। আমি যদি কোথায় দাঁড়ায় আছি, আমার প্ল্যাটফর্মটা কোথায় না জানি, তাহলে আমি লাভ দিয়ে উঠবো কেমন করে, আমি টার্গেট সেট করবো কেমন করে। তাই যে কোনো বিজনেস আগে গোল সেট করার আগে নিজেদের বেজ লাইন জানা লাগে, এবং তখন আমরা SWOT SWOT-টা অ্যানালাইসিস করি। SWOT SWOT-টা দুইটা অংশ, একটা হচ্ছে কি স্ট্রেংথ উইকনেস, আর একটা হচ্ছে অপরচুনিটি থ্রেট। স্ট্রেংথ উইকনেস হচ্ছে গিয়ে ইন্টারনাল, অপরচুনিটি থ্রেট হচ্ছে এক্সটার্নাল। কিরকম? স্ট্রেংথ এবং উইকনেস হচ্ছে গিয়ে আমার, এই দেখবেন অনেক কোম্পানি যখন সর্ট করে খুব কমনলি একটা একদম লিস্ট বানাইতে থাকে যে আমাদের লোক সংখ্যা, আমাদের টোটাল এমপ্লয়ি সংখ্যা 22,000, সর স্ট্রেংথ। আমাদের নিজস্ব একটা ব্যাংক আছে, সর স্ট্রেংথ। আমাদের আমাদের নিজস্ব হেড অফিস আছে, এটা একটা স্ট্রেংথ। নিজেদের বিল্ডিং এ অফিস করে, এটা একটা স্ট্রেংথ। এরকম করে লিস্ট করতে থাকে, এগুলো স্ট্রেংথ। এইভাবে লিস্ট আসলে স্ট্রেংথের করা যায় না, এগুলো আসলে স্ট্রেংথ না। বিজনেস অ্যানালাইসিস স্ট্রেংথ কোনটা? ইয়েস, আমার কি আছে সেটা আমার স্ট্রেংথ, কিন্তু সেটা কিভাবে আছে? কম্পিটিশনের তুলনায়, আমার কম্পিটিটরের তুলনায়, আমার ইন্ডাস্ট্রি এভারেজের তুলনায় আমার কোনটা বেশি আছে, কোনটা বেটার আছে, সেইটা হচ্ছে স্ট্রেংথ। আমার জমি আছে 100 বিঘা, বাট আমার কম্পিটিশনের তুলনায় এটা কোনো কাজ করে না, কম্পিটিশনের সাথে কোনো কম্প্যারিজনে আসে না, আমাকে মার্কেটে আগায় নেওয়ার জন্য কোনো কন্ট্রিবিউট করে না। দ্যাট ইজ নেভার এ স্ট্রেংথ, ইটস অ্যান অ্যাসেট। ফাইন, আমি যদি অ্যাসেট ডিসক্রাইব করতে বলে আমি করতে পারি, বাট স্ট্রেংথ ডিসক্রাইব করতে বললে আমি শুধু ওইটাই আনতে পারি যেটা ইজ এ ডিফারেন্সিয়েটিভ অ্যাডভান্টেজ দেয় ওভার কম্পিটিশন অর দ্য ইন্ডাস্ট্রি, সেটা হচ্ছে আমার স্ট্রেংথ। ঠিক সেরকম উইকনেস হচ্ছে গিয়ে আমার ভিতরে কোন জিনিসটার লিমিটেশন আছে আমার কোম্পানিতে, যেটা আমার ইমপ্রুভ করা দরকার ইন কম্প্যারিজন টু কম্পিটিশন। একা একা না, আমাদের হাজারটা জিনিসে উইকনেস থাকতে পারে, কিন্তু সেটা এই উইকনেস আসার দরকার নেই SWOT অ্যানালাইসিসে। আর অপরচুনিটি হচ্ছে গিয়ে এক্সটার্নাল, বাইরের কোন জিনিসটা যেটা আমার কোম্পানির ভিতরে না। সে গভর্নমেন্ট একটা ট্যাক্স কমাচ্ছে, একটা বিষয়, একটা জিনিসের ট্যাক্সটা রিভিশন করার কথা নেক্সট বাজেটে শুনতেছি, অথবা গভর্নমেন্ট একটা পলিসি নিছে যার ফলে কিছু জিনিসের ইম্পোর্ট বন্ধ হয়ে যাচ্ছে। এবার আমার জন্য এটা একটা অপরচুনিটি ক্রিয়েট, দিস এন এক্সটার্নাল ডিসিশন, দিস এন এক্সটার্নাল ফ্যাক্ট, কিন্তু যেটা আমি কাজে লাগাতে পারি চাইলে, আই হ্যাভ দ্য অপশন টু টেক দ্য অ্যাডভান্টেজ। যেহেতু ইম্পোর্ট বন্ধ হয়ে যাচ্ছে ওই প্রোডাক্টটার, আমি ওইটা রিপ্লেসমেন্ট প্রোডাক্ট লোকালি প্রডিউস করা শুরু করি। সো দ্যাট গিভস মি অ্যান অপরচুনিটি টু ডু বেটার বিজনেস। সো এক্সটার্নাল ফ্যাক্টর ইন্টারনাল ড্রাইভ তৈরি করতে দিতে পারে, দ্যাট ইজ কল্ড অপরচুনিটি। ঠিক সিমিলারলি থ্রেট হচ্ছে গিয়ে এক্সটার্নাল অ্যাডভার্স ফ্যাক্টর, যেটা আমার বিজনেসকে ক্ষতি করতে পারে বা লিমিট করে দিতে পারে, দ্যাট ইজ কল্ড থ্রেট। ওকে, সো এই জিনিসগুলো প্রত্যেকটাই ইনফরমেশন, এবং এইগুলা ছাড়া আমরা বিজনেস প্ল্যান করতে পারি না। ঠিক সেরকম পেস্ট যেটা, এটা হচ্ছে কি এক্সটার্নাল ইনফরমেশন, এনভায়রনমেন্ট ইনফরমেশন বললে আমরা পলিটিক্যাল, ইকোনমিক্যাল, সোশিওলজিক্যাল এন্ড টেকনোলজিক্যাল ইনফরমেশন। অর্থাৎ পলিটিক্যালি কি হচ্ছে, সো ইকোনমিক্যালি কি হচ্ছে, যে কোথায় রিসেশন চলতেছে, চায়না এবং আমেরিকার মধ্যে ডলার প্রাইসের ভেরিয়েশন কত হচ্ছে, সেইটা অনুযায়ী আমি ইম্পোর্ট ডিসিশন নিব। ইম্পোর্ট কি এখন করা ভালো হবে, ডলারে করলে ভালো হয় না ইউরোতে করলে হয়, কারেন্সির এখন অবস্থা কি, এক্সচেঞ্জ রেটে কোন দেশের সাথে কোন দেশের কি আছে, তো আমি এলসি খোলার সময় ডিসিশন নিব। এই যে ইকোনমিক এনভায়রনমেন্ট সম্পর্কে ইনফরমেশন, সোশিওলজিক্যাল ইনফরমেশন, টেকনোলজিক্যাল ইনফরমেশন, কি ধরনের টেকনোলজি আসতেছে, আস্তে আস্তে আমি টেকনোলজি যদি অ্যাডপ্ট করি আই উইল বি বেটার দেন মাই কম্পিটিশন। সো এই জিনিসগুলোকে, ইনফরমেশন গুলাকে আমাদের কাজে লাগাইতে হয়, এইগুলাকে আমরা বলি পেস্ট, পলিটিক্যাল, ইকোনমিক্যাল, সোশিওলজিক্যাল এন্ড টেকনোলজিক্যাল ইনফরমেশন। সো দিস আর অলসো ইনফরমেশন। নাও সি, ইনফরমেশন বিজনেসের একদম রুটে, ইনফরমেশন ছাড়া উই ক্যানট ডু ইভেন বিজনেস। ছোটখাটো বিজনেসে আমরা সাধারণত ইনফরমেশন গুলাকে নলেজের মধ্যে আগে কনভার্ট করা আছে, ওগুলা দিয়ে গেসের উপরে, অ্যাজাম্পশনের উপরে বিজনেস করতে থাকি, ট্রেন্ডের উপরে বেস করে। কিন্তু বড় বড় বিজনেস যখন হয়, যেখানে একটা ছোট্ট ডিসিশনের জন্য
কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন ডলারের ডিফারেন্স হয়, সেখানে উই আর ভেরি অ্যাকিউটলি ফলোয়িং ইনফরমেশন। ওখানে ইনফরমেশন ছাড়া কোনো গতি নাই। ওকে, ঠিক সেরকম পরের যে এক্সাম্পল গুলো আছে এগুলো খুব সোজা, যে আমরা আসলে যে কোনো কিছুই, আমরা যদি ইকোনমিক ইভেন্টে রেসপন্স করতে চাই, আমরা যদি পারফরমেন্স অ্যাপ্রেস করতে চাই, ভালো করে রিওয়ার্ড দিতে চাই, খারাপকে পানিশ করতে চাই, হ্যাঁ, বা পেনালাইজ করতে চাই, উই নিড ইনফরমেশন। উইদাউট ইনফরমেশন উই ক্যানট ডু এনিথিং। সো ইনফরমেশন ইজ দ্য কি। ওকে, এরপর এই জিনিসটা আমি ডিসকাস করবো না খুব একটা। ইনফরমেশনের অ্যাট্রিবিউটস এই স্লাইডগুলো আমি শেয়ার করে দিব, ইউ উইল গেট দিস ইয়েতে, এগুলি ডিটেলগুলা ইয়ে করার দরকার নাই। এরপর ইনফরমেশনের যে জিনিসটা আমি আসলে ডিসকাশনটা ইনিশিয়েট করতে চাই, হয়তো নেক্সট ক্লাসে। এখন কটা বাজে? 9:54। 9:54। আপনাদের ক্লাস কটা পর্যন্ত? স্যার 10:15। 10:15, তাহলে সময় আছে। ওকে, সো যেটা হচ্ছে যে ইনফরমেশন, আচ্ছা তার আগে আমি একটা জিনিস, অর্গানাইজেশন। অর্গানাইজেশন কি জিনিস? অর্গানাইজেশন বলতে পারবেন অর্গানাইজেশন কি? স্যার একটা সোশ্যাল, বলেন বলেন। A social arrangement within controllable performance, control performance and able, এ ভাই, আপনার কথা শুনে আমার 3 ইডিয়টস এর কথা মনে হয়ে যাচ্ছে। ওই যে মুখস্থ করেন, আমি সিনেমা দেখি না সাধারণত, এটা আমার ফ্যামিলিতে দেখেছেন, এটা দেখার মতো একটা মুভি আমি মনে করি। হ্যাঁ, আমি মুভি এনকারেজ করি না, আমি নিজেও দেখি না খুব একটা, বাট স্টিল এই মুভিটা আমার খুব মনে দাগ কাটছে আর কি, যে ভালো লাগছে। সরি, আমি আন্ডারমাইন করতেছি না, আমি টিজ করতেছি না, ডোন্ট টেক মি আদারওয়াইজ। আমি এনকারেজ করি। হ্যাঁ, অর্গানাইজেশন মানে ডেফিনেশন দিতে গিয়ে যদি ভুলে যাই, তার মানে হচ্ছে কি আমি বুঝছি কম, এই জন্য বলছি। অর্গানাইজেশনটা হচ্ছে মূলত একটা কালেকটিভ পিপল, যেখানে হচ্ছে একটা কমন গোল থাকে তাদের। ওকে, গুড গুড, কালেকটিভ পিপল, কমন গোল, ফ্যান্টাস্টিক, They work together in a structured way. ওয়ান্ডারফুল, দে ওয়ার্ক টুগেদার ইন এ স্ট্রাকচারড ওয়ে। আর কিছু? এই আমার মনে হয় এনাফ ডেফিনেশন হওয়ার জন্য, অর্গানাইজেশন বোঝার জন্য। হ্যাঁ, আমরা একটা একটা করে কম্পোনেন্ট আসি। নর্মালি অনেক সময় বলতে বললে যেটা কমনলি আমরা অনেক সময় বলে ফেলি যে এ গ্রুপ অফ পিপল। এ গ্রুপ অফ পিপল অ্যালোন ইজ নট অর্গানাইজেশন। এ গ্রুপ অফ পিপল তো যে কোনো জায়গায় হইতে পারে একটা গ্রুপ অফ পিপল। এ গ্রুপ অফ পিপল উইথ এ কমন গোল। আমি যদি এক্সাম্পল বলি, বাংলাদেশের যখন অন্য দেশের সাথে ক্রিকেট ম্যাচ চলতেছে, তখন আর গ্রুপ অফ পিপল হচ্ছে কি পুরো বাংলাদেশের জনগণ, উইথ এ কমন গোল, জিতুক, দে অল হ্যাভ আ কমন গোল, যে বাংলাদেশ জিতবে। পারলে এখানে টিভির সামনে বসে চিৎকার করে বাংলাদেশকে জিতাই দেবে। দে অল হ্যাভ আ কমন গোল। দ্যাট ডাজন্ট মেক ইট অ্যান অর্গানাইজেশন, তাই না? পুরো বাংলাদেশকে একটা অর্গানাইজেশন বানায় না কমন গোল থাকলে। এরপরে যিনি বললেন যে ওয়ার্কস টুগেদার টুয়ার্ডস অ্যাচিভিং দ্য কমন গোল, ওয়ার্কস টুগেদার টুয়ার্ড, গুড, দিস ইজ এ গুড পয়েন্ট। তার মানে তাদের কন্ট্রিবিউশন থাকা লাগবে, কমন গোল থাকলেই হবে না, কমন গোল অ্যাচিভ করার পিছনে কন্ট্রিবিউশন থাকা লাগবে। টিভির পিছনে, টিভির সামনে বসে চিৎকার করাটা ইজ নট আ কন্ট্রিবিউশন। মাঠে খেলাটা ইজ এ কন্ট্রিবিউশন। ম্যানেজার করাটা, ম্যানেজ করা, টিম ম্যানেজার হিসেবে ম্যানেজ করাটা ইজ এ কন্ট্রিবিউশন। ওকে, সো দে হ্যাভ আ কমন গোল। ইভেন এই টিমের যে পানি সাপ্লাই করে, যে পানিটা আগায় দেয়, তারও একটা কন্ট্রিবিউশন আছে। যে মেডিকেল টিমে যে স্পোর্টস মেডিসিন ডক্টর থাকে, তার একটা কন্ট্রিবিউশন আছে। দে অল have a common goal and they work together towards achieving it. So they all have a common goal and they work together towards achieving it. আরেকটা এক্সাম্পল, বিজায়ার এক্সাম্পল যদি দেই, রাস্তায় অনেক সময় দেখি না, হঠাৎ করে একদল লোক দৌড়াচ্ছে, ধর 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 বলে একজন পকেট মার ধরতে যাচ্ছে, একটা ছিনতাইকারী ধরতে যাচ্ছে। A group of people working together towards achieving a common goal, পকেট মারকে ধরবে। They are a group of people, they are working together towards achieving a common goal. Does that make them an organization? No. Sir. Sadia bolen? No, sir. It's not an organization. Absolutely. Despite they are a group of people, they have a common goal and they are working together towards achieving it, that doesn't even make them an organization. একটাই খালি কম্পোনেন্ট। ওই যে একজন বললেন স্ট্রাকচার্ড, অর্গানাইজড, কন্ট্রোলড, দ্যাট ইজ মিসিং হিয়ার। তার মানে আমি সবকটাকে একসাথে করলে
an organized, managed, or controlled group of people working together towards achieving a common goal makes them an organization. Yes. Okay, so organization হতে পারে এটা একটা কোম্পানি, হতে পারে এটা একটা অ্যাসোসিয়েশন, হতে পারে একটা সোসাইটি, হতে পারে একটা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন, হতে পারে একটা এনজিও, but it is an organization because there is a structured, organized, controlled group of people and they work together towards achieving a common goal. Even normally আমরা অর্গানাইজেশন বলতে এন্টিটি কে বোঝাই। নরমালি আমরা অর্গানাইজেশন ফার্স্ট এটা মাথা ঢুকে নিতে হবে। অর্গানাইজেশন সাধারণত আমরা যেইভাবে দেখি সেটা আইদার একটা কোম্পানি অর একটা এনজিও অর একটা অ্যাসোসিয়েশন অর একটা সোসাইটি অর একটা ক্লাব, এভরিথিং ইজ অর্গানাইজেশন, অর একটা স্পোর্টস টিম, ইটস অ্যান অর্গানাইজেশন। বাট organization can even be divisional organization, যার হয়তো লিগাল এন্টিটি না, বাট ওই ডিভিশনটার একটা নির্দিষ্ট গোল থাকতে পারে and they are a structured, controlled, managed group of people with a common objective to achieve. আমি যদি মিলিটারির কথা ধরি, বাংলাদেশ আর্মি এন্টিটি হিসাবে বাংলাদেশ আর্মি ইজ সিঙ্গেল এন্টিটি, বাট বাংলাদেশ আর্মিতে there is engineering corps, there is medical corps, Army Medical Corps, there is Aviation Corps, there is Infantry, East Bengal, there is Artillery Regiment. They have a divisional headquarters, they have a divisional structure, organizational structure. That is also an organization, but that is not an entity. Army দিয়ে বোঝাটা হয়তো সোজা, বাট আমরা একটা যখন কোম্পানিতে দেখি তখন আমরা একটা অনেক সময় দেখি যে HR ডিপার্টমেন্ট, আমরা ওটাকে ডিপার্টমেন্ট বলেই জানি, IT ডিপার্টমেন্ট বলেই জানি। বাট ইফ ইউ গো টু গ্লোবাল কোম্পানিজ, যেখানে অ্যাক্রস মেনি কান্ট্রি ওরা অপারেট করে, একটা গ্লোবাল কোম্পানিতে 140টা কান্ট্রিতে অপারেট করে, ওইখানে মেট্রিক্স রিপোর্টিং, মেট্রিক্স অর্গানাইজেশন স্ট্রাকচার থাকে। ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটা কিরকম, যেমন কান্ট্রি এমডির কাছে সবাই রিপোর্ট করে, বি দ্যাট পারসন ইন IT, বি দ্যাট পারসন ইন HR, ফাইন্যান্স, অডিট, যেখানেই থাকুক না কেন সে কান্ট্রি এমডির কাছে রিপোর্ট করে। দিস ইজ ওয়ান রিপোর্টিং অর্গানাইজেশন। আবার মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে শুধু HR এর দেখা যায় একজন রিজিওনাল HR হেড আছে, গ্লোবাল HR হেড আছে। সো দেয়ার ইজ এ গ্লোবাল HR অর্গানাইজেশন, গ্লোবাল IT অর্গানাইজেশন, গ্লোবাল প্রকিউরমেন্ট অর্গানাইজেশন। যেমন আমি গত কয়েকদিন ধরে নোভার্টিজের সাথে ডিল করতেছি একটা জিনিসে। সো তন্ময় সাহা, সম্ভবত তন্ময় সাহা নামে একজন ব্যাঙ্গালোর থেকে আমাকে ফোন করে, হি ইজ দ্য রিজিওনাল প্রকিউরমেন্ট হেড অফ নোভার্টিজ। সুতরাং এইখানে বাংলাদেশের যে প্রকিউরমেন্ট হেড আছে সে রিপোর্ট করে রিজিওনাল প্রকিউরমেন্ট হেড অফ নোভার্টিজ। সো দে হ্যাভ আ প্রকিউরমেন্ট অর্গানাইজেশন। সো দ্যাটস এ ডিভিশনাল অর্গানাইজেশন। আমরা মোস্টলি পরিচিত এন্টিটি বেসড অর্গানাইজেশনের সাথে, বাট ইট ইজ নট নেসেসারি অলওয়েজ অর্গানাইজেশন হ্যাজ টু বি এন্টিটি বেসড। এন্টিটিটা থাকবে, তার সাথে ডিভিশন, ফাংশনাল বেসড অর্গানাইজেশন হতে পারে। ওকে, গ্রেট। সো অর্গানাইজেশন বুঝলাম। কারো কোনো কোশ্চেন এই পর্যন্ত? No, sir. গ্রেট। এইবার আসি, আচ্ছা অর্গানাইজেশন যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে এক্সাম্পল, এটা ফর প্রফিট হতে পারে, নট ফর প্রফিট হতে পারে অর্গানাইজেশন, যেটা প্রফিট মেকিং অর্গানাইজেশন হতে পারে, নট ফর প্রফিট অর্গানাইজেশন হতে পারে। আমি ফাংশন ইন্ডাস্ট্রি ওয়াইজ অর্গানাইজেশন গুলোকে বলতে পারি, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট বলি না, যে ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন। ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন, আউল খায়ের স্টিল মিলস, ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন। হ্যাঁ, মেঘনা সিমেন্ট ইজ এ ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন। রিটেইল অর্গানাইজেশন, যারা একদম কনজিউমারের হাতে জিনিস পৌঁছে দেয় বা বিক্রি করে, এদেরকে বলে রিটেইল অর্গানাইজেশন। যেমন আগোরা, স্বপ্ন, মিনা বাজার, অনলাইনে যারা বিক্রি করে, দে আর রিটেইল অর্গানাইজেশন, যারা B2C তে বিজনেস করে, তাই না? এটাকে বলে আমরা রিটেইল অর্গানাইজেশন। লজিস্টিক্স এন্ড ট্রান্সপোর্টেশন, যারা কিনা মেইনলি বিজনেসের বিভিন্ন ট্রান্সপোর্টেশন, ইন্টারন্যাশনাল লজিস্টিক্স হতে পারে, ডোমেস্টিক লজিস্টিক্স হতে পারে, যারা ট্রান্সপোর্টেশন নিয়ে কাজ করে, ট্রাকিং নিয়ে কাজ করে, শিপিং নিয়ে কাজ করে, যে শিপ ভাড়া করা, ক্যারিয়ারে কিভাবে করে মালপত্র যাবে আসবে, এগুলো আমরা ডিটেইল সুন্দর আলোচনা করবো এখানে। সেখানে অনেক কিছু আছে লজিস্টিক্স নিয়ে, আমাদের পরে আমরা সাপ্লাই চেইন যখন পড়বো তখন আলোচনা করবো সেগমেন্ট 5 এ। সো ওইগুলা নিয়ে বিজনেস যারা করতে লজিস্টিক্স বলে, তাদেরকে আমরা লজিস্টিক্স এন্ড ট্রান্সপোর্টেশন অর্গানাইজেশন বলি। যেমন DHL,
DHL is a logistics business. MGH is a logistics organization. Okay, so এরকম তারপরে সার্ভিসেস অর্গানাইজেশন বলি যাদের আসলে প্রোডাক্ট নাই, যারা প্রোডাক্ট বিক্রি করে না, যারা ট্রেডিংও না, যারা হচ্ছে সার্ভিস দেয়, তাদেরকে আমরা সার্ভিস অর্গানাইজেশন বলি। সো এইভাবে করে আমরা নানান রকম ভাবে ভাগ করতে পারি। আর লাস্টে যেটা আমি এক্সাম্পল দিলাম, উই ক্যান হ্যাভ ডিপার্টমেন্টাল অর ডিভিশনাল অর্গানাইজেশন, যেটা ইজ রেয়ারলি কম ইউজড ইন আওয়ার কান্ট্রি কনটেক্সট, বাট গ্লোবাল কনটেক্সটে দিট ইজ ওয়াইডলি ইউজড। These are types of organization. Okay, এইবার একটা ইম্পর্টেন্ট ডিসকাশন, ভেরি ইম্পর্টেন্ট ডিসকাশন। হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে ডিসিশন মেকিং, বিজনেসের ডিসিশন মেকিং সাধারণত দুই ধরনের হয়। হ্যাঁ, ডিসিশন মেকিং সাধারণত দুই ধরনের ডিসিশন মেকিং আমরা দেখি। একটাকে আমরা বলি হচ্ছে গিয়ে প্রোগ্রামড ডিসিশন মেকিং, আরেকটাকে বলি হচ্ছে গিয়ে নন প্রোগ্রামড ডিসিশন মেকিং। প্রোগ্রাম ডিসিশন মেকিং কথাটা শুনেই বোঝা যাচ্ছে যে এখানে ডিসিশন মেকিংটা অনেক বেশি স্ট্রাকচার্ড। আমার ইনপুট কি হইলে আউটপুট কি হবে এটা আগে থেকেই জানা, সেটাকেই তো আমরা প্রোগ্রাম বলি, তাই না? যেমন আমি যদি বলি সে আমার অ্যাকাউন্টিং সফটওয়্যার একটা প্রোগ্রাম, আমার ইনপুট হচ্ছে কি জার্নাল এন্ট্রিজ, আউটপুট হচ্ছে গিয়ে ব্যালেন্স শিট, বা আমি কি বল ট্রায়াল ব্যালেন্সের কথা বলি, ট্রায়াল ব্যালেন্স হচ্ছে আউটপুট। সো আমি জানি যে আমি যদি কোনো একটা পার্টিকুলার অ্যাকাউন্ট হেডে ইউজ করি, হেড ইউজ করি একটা জার্নালে, এইটার আউটপুট কোথায় আমি দেখতে পাবো, অন্য কোথাও না, আমি একদম ওই হেডেই দেখতে পাবো, রাইট? সেটা ফিক্সড, এখানে ভ্যারি করার কোনো কিছু নাই। সো এই যে ডিসিশন মেকিং, এই যে প্রসেসটা, দিস ইজ প্রোগ্রামড। আমার সংখ্যাটা ডিফার করতে পারে, আমি 1,00,000 টাকার এন্ট্রি দিতে পারি জার্নালটাতে, 1,000 টাকার এন্ট্রি দিতে পারি, বাট এন্ট্রি যেটাই হোক এর আউটপুট যে জায়গায় গিয়ে যাবে সেই জায়গাটা ফিক্সড। আমার ওখানে নড়চড় করার কোনো জায়গা নাই বা কোনো উপায় নাই। ঠিক সেরকম আমাদের অনেক ধরনের ডিসিশন মেকিং আছে যেগুলার ইনপুটগুলো ভ্যারিয়েবল, বাট ওই টাইপটা সেম এবং আউটপুটটা সেম, আউটপুটটা সিমিলার একটা স্ট্রাকচারে। যেমন একটা এক্সাম্পল দিই, সে আমার ওয়্যার হাউস, আমার ইনভেন্টরিতে আমি প্রোডাক্ট রাখি, প্রোডাক্ট বিক্রি করি ওই ইনভেন্টরি থেকে। এখন আমার একটা ওয়্যার হাউসে প্রতিদিন রিপোর্ট লাগে যে আমার কোনো প্রোডাক্ট শেষ হয়ে যাচ্ছে কিনা, দেখা লাগবে না? আমি যদি প্রতিদিন মনিটর না করি একটা রিপোর্টে, একটা প্রোডাক্ট হঠাৎ করে শেষ হয়ে গেছে, তখন কাস্টমার চাচ্ছে আমি আর দিতে পারতেছি না, তাহলে কি এটা ঠিক? আমরা যে ফার্মেসিতে যাই ওষুধ কিনতে, তাই না? ওষুধ কিনতে যখন ফার্মেসিতে যাই, তখন ফার্মেসিতে খেয়াল করছেন, আপনি যখন ওষুধ বলতেছেন তখন হঠাৎ করে আপনি একটা সিপ্রোসিন একটা ক্যাপসুল চাচ্ছেন, ও সিপ্রোসিনটা যে সেলস পারসন সে খুঁজতে গিয়ে দেখলো মাত্র 1 প্যাকেট আছে, তখন সঙ্গে সঙ্গে সে ফার্মেসির ম্যানেজারকে এরকম উকি দিয়ে বলে যে সেলিম ভাই, হ্যাঁ, বা সালাম ভাই, এই একটা সিপ্রোসিন লেখেন, অর্ডার দিতে হবে। কারণ এইটা যদি সে অর্ডারটার জন্য লিখে না রাখে, তাহলে পরের কাস্টমার যে সিপ্রোসিন কিনতে আসবে আগামীকালকে সে সিপ্রোসিন পাবে না, ফলাফল বিজনেস লস। তাহলে তাকে এটা মনিটর করতে হবে। এই যে ডিসিশন মেকিং, যে একটা মাত্র প্যাকেট আছে সিপ্রোসিনের, এই ভদ্রলোককে দেওয়ার পরে আর মাত্র 1 পাতা থাকবে, সুতরাং আমাকে অর্ডার দিতে হবে, এই ডিসিশন মেকিং এর মধ্যে এমন কোনো ক্রিয়েটিভিটি নাই। এটা একটা বাধা ধরা ডিসিশন মেকিং, যে ওষুধ শেষ হয়ে গেলে আমাকে ওষুধ অর্ডার করতে হবে দোকানে। ঠিক সেরকম একটা ওয়্যার হাউসে একটা পার্টিকুলার আইটেম একটা লেভেলের নিচে নেমে গেলে আমাকে এটা রিঅর্ডার করতে হবে। দ্যাটস আ প্রোগ্রামড ডিসিশন মেকিং, দ্যাটস আ রুটিন ডিসিশন মেকিং। প্রতিদিন আমি রিপোর্ট দেখবো ওয়্যার হাউসের যে আমার 136টা আইটেমের মধ্যে কোন আইটেমটা মিনিমাম বেস কোয়ান্টিটি বলে বা রিঅর্ডার লেভেল বলি আমরা, ওই রেঞ্জে পৌঁছায় গেছে। ওকে, 4টা আইটেম পৌঁছায় গেছে, এই 4টা আইটেম অর্ডার করো। এই যে একটা অর্ডার করো বললাম, এটা একটা ডিসিশন, কিন্তু ডিসিশনের মধ্যে নতুন ক্রিয়েটিভিটি নাই, ডিসিশনের মধ্যে আমার প্রোগ্রাম। সো এইগুলাকে বলি আমরা প্রোগ্রাম ডিসিশন মেকিং। ওকে, আরেক ধরনের ডিসিশন মেকিং হচ্ছে, কেউ কিছু বলবেন? ওকে, আরেক ধরনের ডিসিশন মেকিং হচ্ছে তাহলে নন প্রোগ্রাম ডিসিশন মেকিং।
নন প্রোগ্রাম ডিসিশন মেকিং এরকম রেগুলার জিনিসের মনিটরিং থেকে আসে না। আমার হঠাৎ করে মনে হইলো ব্যবসা চালাইতে চালাইতে, আচ্ছা আমি যে এই যে লক্ষ লক্ষ টাকার ওষুধ কিনি, ফার্মেসি ব্যবসায়ী আমি, ধরেন লক্ষ লক্ষ টাকার ওষুধ কিনি, আমার এখানে স্টক পড়ে থাকে। আচ্ছা আমি যদি এই শেলফ গুলোতে সাজাই এবং আমি যদি ওষুধ রাখি, আমি যদি এই ধরনের ওষুধ, পার্টিকুলার একটা টাইপের ওষুধ, হ্যাঁ, কম রেখে অন্য আরেকটা টাইপের যদি একটু বেশি রাখি, তাহলে কি হইতো? তাহলে আমার টাকা যেটা আমি ক্যাপিটাল ইনভেস্ট করছি সেটা থেকে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বেশি আসতো কিনা, একটু ডিসিশন নিয়ে দেখি তো। তখন আমি কি করব? আমার খাতা পত্র সব উল্টায় পাল্টায় রেকর্ড ঘাটা শুরু করব, অ্যানালাইসিস করা শুরু করব যে আমি লাস্ট 6 মাসে এই ধরনের ওষুধ কতগুলা বেচছি, অন্য ধরনের ওষুধ কতগুলা বিক্রি করছি, এই ধরনের ওষুধ থেকে কত টাকা প্রফিট করছি, অন্য ধরনের ওষুধ থেকে কত টাকা প্রফিট করছি। এইবার যোগ বিয়োগ করে অ্যানালাইসিস করে বের হইলো যে টাইপ বি টাইপের ওষুধ থেকে আমি বেশি প্রফিট করছি এবং ওগুলো বেশি সেল হয়েছে। এবং আমি দেখা গেছে যে এই 2 দিন পর পর খালি ওই ওষুধই অর্ডার দিছি, এবং প্রতিবার অর্ডার দিলে অল্প অল্প করে নেই বলে আমার খরচ বেশি হয়, ওষুধের দাম বেশি পড়ে। কিন্তু আমি যদি একবার ক্যাপিটাল ইনভেস্ট করি, ওইখানে যদি আমি বেশি ইনভেস্ট করি, বেশি করে স্টক নিয়ে আসি, আমার দামটা কম পড়ে, তাহলে আমি আরো বেশি প্রফিটেবল বিজনেস করতে পারি। এই যে আমি একটা ডিসিশন মেকিং প্রসেসের ভিতর দিয়ে গেলাম এবং একটা ডিসিশন নিলাম, এই ডিসিশনটা রোজ রোজ কি কেউ নেয়? এই ডিসিশনটা রোজ রোজ কেউ নেয় না। প্রথমত এই ডিসিশনটা রুটিন ডিসিশনটা না, এটা নন রুটিন ডিসিশন। হঠাৎ আমার মনে হইলো বা কোনো প্রয়োজনে মনে হইলো, এই মোমেন্টে আমার ক্যাশ ক্রাইসিস চলতেছে, বিক্রি কমে গেছে, এখন আমাকে আরো সাবধান হইতে হবে, তাই একটা প্রয়োজন আবির্ভাব হলো, সেই প্রয়োজনের কনটেক্সটে আমি এরকম একটা অ্যানালাইসিস করলাম, ডিসিশন মেকিং নিলাম। সেটা একটা রুটিন ডিসিশন না, নন রুটিন ডিসিশন। আর দ্বিতীয়ত এটা প্রোগ্রামড না। এই ডিসিশনের জন্য আমাকে কি অ্যানালাইসিস করতে হবে, কি ডেটা নিয়ে, এটা আগে থেকে ঠিক করা ছিল না। আমি এই ডিসিশন টাইপের উপরে বেস করে ঠিক করলাম যে আমি ইনপুট হিসেবে কি কি নিব, আমি ইনপুট হিসেবে কি কি নিব, এটা আমি এখন ঠিক করলাম। আমি আউটপুট কিরকম হইলে সেটার উপরে কি ডিসিশন নিব আমি এখন ঠিক করলাম, অ্যাডহক। তাই এই ডিসিশন মেকিংটা প্রোগ্রাম ডিসিশন মেকিং না, এটাকে আমরা বলি নন প্রোগ্রাম ডিসিশন। এরকম আমাদের রেগুলার বিজনেসে আমাদের প্রচুর নন প্রোগ্রাম ডিসিশন নিতে হয়। এক ধরনের ডিসিশন হচ্ছে প্রোগ্রাম ডিসিশন, এক ধরনের ডিসিশন হচ্ছে নন প্রোগ্রাম ডিসিশন। এই পর্যন্ত ক্লিয়ার? 2 ধরনের ডিসিশন, নন প্রোগ্রামড এবং প্রোগ্রাম ডিসিশন। কারো কোনো কনফিউশন? স্যার ক্লিয়ার। ওকে গ্রেট। কোনো কোশ্চেন? স্যার এই মুহূর্তে কোনো কোশ্চেন নেই, হয়তো পরে স্লাইডটা পড়লে আবার কোনো কোশ্চেন ক্রিয়েট হলে পড়তে জিজ্ঞেস। নো প্রবলেম। তাহলে প্রোগ্রামড এবং নন প্রোগ্রাম যখন মাথায় ক্লিয়ার হয়ে গেছে, এইবার আমরা একটা টার্মের সাথে খুব পরিচিত, আমি শিওর, সেটা হচ্ছে এমআইএস, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, তাই না? এই ওয়ার্ডটা আমরা প্রচুর শুনছি, স্পেশালি শুনছি এভাবে যে এমআইএস রিপোর্ট, এমআইএস রিপোর্ট। আচ্ছা এই সেলস এর এমআইএস রিপোর্টটা কোথায়? আচ্ছা রিসিভেবলস এর এমআইএস রিপোর্টটা কোথায়? একটা এইজিং রিপোর্ট করে দাও তো, একটা এমআইএস করে দাও তো, এইজিং এমআইএস, যে রিসিভেবল এর বা পেয়েবল এর। খুব কমনলি শুনি একটা ইনভেন্টরি এমআইএস, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। অ্যাকচুয়ালি এই এমআইএস, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, এই সিস্টেম, এটা একটা সিস্টেমের টাইপ, এটা একটা সফটওয়্যারের টাইপ ধরে নেই। এই সিস্টেমটা দিয়ে আমরা আসলে ইনফরমেশন জেনারেট করি ডিসিশন মেকিং এর জন্য, এবং পার্টিকুলারলি প্রোগ্রামড ডিসিশন মেকিং এর জন্য। ওকে, এমআইএস সিস্টেমটা আমরা ইউজ করি হচ্ছে প্রোগ্রাম ডিসিশন মেকিং এর জন্য। আমরা কমনলি এমআইএস এ দেখবেন সব সময় ফরম্যাটটা নির্দিষ্ট। যদি আমি সেলস এর এমআইএস করি, ওখানে দেখবেন 5টা কলাম আছে, হয়তো যেই কোম্পানি 5টা কলাম দিয়ে এমআইএস করতেছে সেলস এর টিম, সেই টিম নেক্সট 20 বছর ধরে 5 কলামের এমআইএসই করতেছে। কোনো এক ক্রিয়েটিভ এক্সিকিউটিভ, সেলস এক্সিকিউটিভ ধরেন ক্রিয়েটিভিটি খাটায় একদিন সকালে বসের সামনে নিয়ে গেল 6 কলামের এমআইএস, অথবা একটা কলাম ফেলে দিল, অথবা ওইটা সর্টিংটা ডিফারেন্ট করে ফেললো, ও বেচারা চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে ক্রিয়েটিভিটি দেখায় দিবে। কারণ বস বুঝতে পারবে না ডিসিশন নেওয়ার জন্য। আরে আমি সারা জীবন ধরে দেখে আসতেছি যে কাস্টমারের নাম আগে থাকে, পরে তার ক্রেডিটের পরিমাণ থাকে। আপনি আনছেন হচ্ছে কাস্টমারের নাম, তারপরে সে কি প্রোডাক্ট বেশি নেয় সেটা, এটাতে আমি করবো কি? আপনি কি ফাজলামি পাইছেন? আমি এটা দিয়ে কি ডিসিশন করবো?
কারণ ওই বস ডিসিশন নিচ্ছে একটা রুটিন ডিসিশন, রেগুলার ডিসিশন, প্রোগ্রাম ডিসিশন। ওইখানে একটা ভ্যারাইটি অফ রিপোর্টের ফরম্যাট আসলে মুশকিল হয়ে যাবে। সো এমআইএস এর রিপোর্টের আউটপুটের ফরম্যাট, ইনপুটের ফরম্যাট ফিক্সড, সেগুলোকে আমরা এমআইএস বলি। অন দ্য আদার হ্যান্ড, যখন আমরা নন প্রোগ্রাম ডিসিশন মেকিং করি, ওই সময় আমরা যে সিস্টেমটা ইউজ করি সেই সিস্টেমটাকে বলি আমরা ডিএসএস, ডিসিশন সাপোর্ট সিস্টেম। ডিসিশন সাপোর্ট সিস্টেম, যে আমি একটা ডিসিশন নিব, এবার আমার একটা সাপোর্ট সিস্টেম লাগবে, যে সিস্টেমটা আমাকে সাপোর্ট করবে টু কনভার্ট ইনফরমেশন ফর দ্যাট পার্টিকুলার ডিসিশন, যেটা আমি এখন নিতে চাই। আমরা কম বেশি সবাই এই ডিএসএস, অবশ্যই বোঝা যাচ্ছে একটা খুব ভালো সফটওয়্যার, এমআইএস এর চেয়ে বেটার। এবং আমি যদি এখন বলি যে আমরা সবাই এখানে যারা আছি কম বেশি একটা ডিএসএস সফটওয়্যার ইউজ করে আসছি বা করছি বা জানি, পারি, আমি কনফিডেন্টলি বলতে পারি। বলতে পারবেন সেই সফটওয়্যারটা কি? স্যার গুগল ম্যাপস, স্যার এমএস অ্যাক্সেস। গুগল ম্যাপ নিয়ে কখনো চিন্তা করি নাই, না গুগল ম্যাপ আমার মনে হয় না আমি নন রুটিন ডিসিশন মেকিং এর জন্য। হ্যাঁ, আমি ডিসিশন যদি এটা করি যে আমি এই জায়গা থেকে এ থেকে বি তে যাব, কোন ডিরেকশনে যাব, কোন জায়গায় ট্রাফিক বেশি কম, সেখানে আমি একটা ডিসিশন নেই, যেটা আমি প্রতিদিন নেই না। আমি লজিক দিয়ে চিন্তা করছি, ইউ আর রাইট টু সামওয়াট, বাট এই অ্যাঙ্গেলে চিন্তা করা হয় নাই। বাট এইটা এক ধরনের নন প্রোগ্রাম ডিসিশন। বাট গুগল ম্যাপকে আমি আসলে ডিএসএস বলতে পারতেছি না আর কি, কারণ গুগল ম্যাপ ওই ডিসিশন নেয়ার সিস্টেম হিসেবে তৈরি না। গুগল ম্যাপ একটা গাইডিং সিস্টেম, বাট এরকমের কাস্টম অ্যানালাইসিস করে ডিসিশন নেয়ার সিস্টেম না। যখন আমরা ডিএসএস আরো ডিটেইলে পড়বো তখন আপনি বুঝে যাবেন আমি কেন এটা বলতেছি। ওকে, আরেকজন বলছেন হচ্ছে অ্যাক্সেস, মাইক্রোসফট অ্যাক্সেস। অ্যাক্সেস ইজ এ ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার which can be a DSS undoubtedly, বাট আমি এর চেয়েও কমন, আমি শিওর আপনাদের এই 81 জন যারা প্রেজেন্ট আছে সবাই অ্যাক্সেস ইউজ করি নাই, বাট 81 জনই একটা সফটওয়্যার ইউজ করছি যেটা ডিএসএস। এক্সেল, এক্সেল, এক্স্যাক্টলি, মাইক্রোসফট এক্সেল বা গুগল শিট। এক্সেলের মধ্যে আমরা করি কি, আমাকে যদি একটা ডিসিশন নিতে দেয়া হয়, 100টা রো যদি দেয়া হয় ডেটার, এর মধ্যে থেকে খুঁজে বের করতে বলা হয় তুমি একটু মিক্স এন্ড ম্যাচ করে দেখো তো যে এই এত টাকার উপরে প্রফিট দেয় কোন কোন প্রোডাক্ট। আমরা কি করব, সমানে এক্সেলে ফিল্টার করে বিভিন্নভাবে সর্টিং করে ওখান থেকে ডেটা আলাদা করে নিয়ে পিভট টেবিল হোক, ভিলুকআপ হোক, বিভিন্ন রকমের ফাংশন আছে, এইগুলা করে আমরা আমাদের জন্য যে ডিসিশন নেওয়ার জন্য যেভাবে ইনপুট তৈরি করা দরকার সেইভাবে ইনপুট তৈরি করব, সেইভাবে ফর্মুলা সাজাবো, সেইভাবে আউটপুট তৈরি করে ডিসিশন নেব। তাহলে এক্সেল ইজ এ সিস্টেম, যে সিস্টেমটা আমাকে ওই নন প্রোগ্রাম ডিসিশন মেকিং এ সাপোর্ট করতেছে। দ্যাটস ওয়াই ইটস এ ডিএসএস, ডিসিশন সাপোর্ট সিস্টেম, and it's a very good DSS in fact, খুব ফ্লেক্সিবল একটা ডিএসএস। তাহলে বোঝা যাচ্ছে এমআইএস হচ্ছে কি আমরা রুটিন একদম প্রোগ্রাম, যে ফিক্সড ইনপুট ফরম্যাট, ফিক্সড আউটপুট ফরম্যাটে ডিসিশন মেকিং এর জন্য যে সিস্টেম ইউজ করি দোজ আর এমআইএস। আমরা ভ্যারিয়েবল ফরম্যাট, অ্যাড হক ফরম্যাট, যেখানে প্রয়োজন নন প্রোগ্রাম ডিসিশন মেকিং এর জন্য যেটা ইউজ করি সেটাই হচ্ছে কি ডিএসএস। এক্সেল ইজ ওয়ান ডিএসএস, but Excel it has got lot of limitations. DSS এ কি হয়, আমাদেরকে নন প্রোগ্রাম ডিসিশন নিতে গিয়ে অনেক সময় মাল্টি ডাইমেনশনাল ডেটা অ্যানালাইসিস করতে হয়। এক্সেলে যখন আমরা কোনো ডেটা সাজাই বা যে কোনো টেবিলে যখন আমরা ডেটা সাজাই, আমরা ডেটা রিপ্রেজেন্টেশন যখন দেখি আমরা কয়টা ডাইমেনশন দেখি ডেটার? দুইটা, কলাম আর রো, এর বাইরে কিন্তু ডাইমেনশন দেখতে পারি না আমরা। দ্যাটস আ লিমিটেশন। আমরা যদি এরকম একটা ডেটা সাজাইতে চাই, সে লাস্ট 10 বছরের সেলসের ডেটা নিয়ে আমি কাজ করতেছি, এবং সেই সেলসের ডেটার মধ্যে আমার আছে হচ্ছে গিয়ে লাস্ট 10 বছরের ডিস্ট্রিক্ট ওয়াইজ, প্রোডাক্ট ওয়াইজ ডেটা। তাহলে কি হলো, আমি যদি রো সাজাই বছর 2011, 2012, 2013, 2014 এভাবে করে রো,
কলামে আনতেছি আমি ডিস্ট্রিক্ট, ঢাকা চিটাগাং, ডিস্ট্রিক্ট না বাদ দেন, সহজ করে দিই ডিভিশন, ঢাকা চিটাগাং সিলেট বরিশাল রাজশাহী খুলনা, ডিভিশন। কলাম হচ্ছে ডিভিশন, রো হচ্ছে কি বছর। এবার আমি প্রোডাক্ট বসাবো কই? আমার তো প্রোডাক্ট ওয়াইজ দরকার ছিল, আমার মেল ফিমেল কাস্টমার দরকার ছিল, আমার 30 বছরের নিচে এবং 30 বছরের উপরে কাস্টমার সেগমেন্ট দরকার ছিল, ওই অনুযায়ী রিপোর্ট করা দরকার। আমার কারা অনলাইনে পারচেস করছে, কারা দোকান থেকে পারচেস করা, সেটা ডিফারেন্সিয়েটেড দরকার। আমার কারা দিনের বেলা পারচেস করছে, কারা রাতের বেলা পারচেস করছে, সেটা দরকার। কারণ আমি ডিসিশন নিতে চাচ্ছি 30 বছরের নিচে ঢাকা ছাড়া অন্য ডিভিশনে অনলাইনে রাতে প্রোডাক্ট বি লাস্ট 10 বছরে কত সেল হয়েছে। নাও ইফ আই গিভ ইউ দিস প্রবলেম, হাউ ডু ইউ সলভ ইট? তখন এক্সেল লিমিটেড হয়ে যায়, এক্সেলে গিয়ে লিমিটেশন এসে যায়। হাউ ডু আই অ্যানালাইজ 10 বছরের লক্ষ লক্ষ ডেটা? বলেন বলেন ফয়সাল বলেন। 10 বছরে ক্যান বি লক্ষ লক্ষ ডেটা, এবং সেই লক্ষ লক্ষ ডেটার এই জিনিসগুলোর প্রচুর ভ্যারিয়েশন। এখন আমি অ্যানালাইসিস করব কি করে যে একটা পার্টিকুলার প্রোডাক্ট, একটা পার্টিকুলার এজ গ্রুপের কাস্টমার, ফিমেল কাস্টমার, একটা পার্টিকুলার চ্যানেল, অনলাইন চ্যানেল, রিটেল চ্যানেল আছে, ডিলার চ্যানেল আছে, আমার হোলসেল চ্যানেল আছে, রিটেল অনলাইন চ্যানেলে রাতের বেলা শুধুমাত্র এই ডিভিশনে এই বছরে কতগুলা পারচেস হয়েছে, কোনটা বেশি হয়েছে, প্রোডাক্ট এ হয়েছে না প্রোডাক্ট বি বেশি হয়েছে, আমার অ্যানালাইসিস দরকার। এবারে এই অ্যানালাইসিস করতে গিয়ে আমরা প্রবলেমে পড়ে গেলাম এক্সেলে। ইট ইজ নট ইজি, আমি বলতেছি না ইম্পসিবল, বাট ইট ইজ নট ইজি, ইট ইজ নট কনভিনিয়েন্ট, ইট ইজ নট এফিশিয়েন্ট। ইফেক্টিভ হইতে পারে বাট ইট ইজ নট এফিশিয়েন্ট। আমার ইনপুট অনেক বেশি হবে, পরিশ্রম অনেক বেশি হবে, সময় অনেক বেশি লাগবে আউটপুটের তুলনায়। ওই যে আমরা এফিশিয়েন্ট আলাপ করছিলাম, আউটপুট একই বাট ইনপুট অনেক বেশি লাগবে, আমার শ্রম মেধা এবং সময় ভুলের চান্স, এই কস্ট গুলো অনেক বেশি হবে। তাহলে আই নিড আ স্পেশালাইজড সিস্টেম, যে সিস্টেমে এই 2 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন অফ ডেটার বাইরে মাল্টি ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন করা যায় ডেটাকে, যাতে আমি ডেটাকে একটা খোপের মধ্যে থেকে বের করে নিয়ে আসতে পারি। এইটাকে আমরা বলি ডেটা কিউব। আমরা রুবিক্স কিউব দেখছি না, যে ছক্কা ওরকম 6টা সাইড থাকে, বাট ডেটা কিউবের 6টা সাইড না, শুধু ডেটা কিউবের 6000 সাইড থাকতে পারে ভার্চুয়ালি। উই ক্যানট সি দ্যাট, উই ক্যানট ফিল দ্যাট, বাট দিস ইজ টেকনিক্যালি এই অ্যারেঞ্জমেন্টটা সম্ভব। সো ডিএসএস সফটওয়্যারের সবচেয়ে বড় প্রপার্টি হচ্ছে গিয়ে ডিএসএস ক্যান অ্যাকোমোডেট ডেটা কিউবস, যেখানে মাল্টি ডাইমেনশনে ডেটাকে রিপ্রেজেন্ট করা যায়, স্টোর করা যায়, টু এনেবল অ্যাডহক অ্যানালাইসিস বা ডিসিশন মেকিং এর জন্য যেভাবে ডেটা আনা দরকার সেই ডেটা আনার জন্য। বোঝা গেছে? এবং সেইটা আসলে ডিএসএস সিস্টেম। কমপ্লেক্স জিনিস, বাট জিনিসটাকে বোঝা গেছে? এমআইএস ডিএসএস। জি স্যার। জি স্যার। এবং জিনিসটা কি ইন্টারেস্টিং? জিনিসটা ইন্টারেস্টিং, জিনিসটা খুব ইন্টারেস্টিং। সো এইটা হচ্ছে কি তাহলে প্রোগ্রামড এবং নন প্রোগ্রাম ডিসিশন মেকিং। প্রোগ্রাম ডিসিশন মেকিং এ আমরা এমআইএস ইউজ করি, নন প্রোগ্রাম ডিসিশন মেকিং এ আমরা ডিএসএস ইউজ করি। ডিএসএস এর বৈশিষ্ট্য হচ্ছে কি এটা অ্যাডহক ডিসিশন মেকিং এর জন্য আমাকে ইনপুট সাজাইতে দেয়, আউটপুট সাজাইতে দেয়, আমি কি ফর্মুলায় কি মডেলে কাজ করব সেটা সাজাইতে দেয়, এবং সেখান থেকে আমি ডিসিশন নিতে পারি। আজকে এই পর্যন্ত থাকুক, আমরা নেক্সট ক্লাসে, এবং এই পর্যন্তই আমি ইনফ্যাক্ট সেগমেন্ট 1 এই পর্যন্ত রেখেই যাব। সেগমেন্ট 1টা আই উইল লিভ ইট টু অ্যানাদার টিচার, যারা যে পড়াবেন সে সেগমেন্ট 1 পড়াবেন আবার ইনশাআল্লাহ। আর আমি জাস্ট বেসিক কিছু কনসেপ্ট, ডেটা ইনফরমেশন, ডিএসএস, এমআইএস এবং বিজনেসের ডিসিশন মেকিং প্রসেস, এইটার ফাউন্ডেশনটা লে করে গেলাম, যেটা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে অন্যান্য সেগমেন্টগুলোতে। ওকে, যেহেতু আমি অন্য সেগমেন্টে যাব সেহেতু আমি এটাকে ফাউন্ডেশনটা দিয়ে গেলাম, বাট এটা আবার রিপিটেডলি অন্য কেউ পড়াতে পারে, কোনো প্রবলেম নেই, সময় নষ্ট হবে না ইনশাআল্লাহ। এখন আপনারা বলেন যে আমার আজকের এই ইয়েতে আপনাদের কোনো জায়গায় কোনো সাজেশন আছে কিনা, কোথাও বুঝতে অসুবিধা হয়েছে কিনা, কোথাও স্লো ফাস্ট কোনো ফিডব্যাক আছে কিনা?
স্যার আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক ছিল। বুঝতে পারছেন সবকিছু, তাই না? গ্রেট। পাওয়ার পয়েন্টটা কি আমরা ইমেইলে পেতে পারি? পাওয়ার পয়েন্টটা অবশ্যই পেতে পারেন, কোনো সমস্যা নাই। পাওয়ার পয়েন্ট ইনফ্যাক্ট, আচ্ছা আমার মনে হয় সেগমেন্ট 1টা আমি কভার করেই যাব। বেটার, আমি সেগমেন্ট 1টা শেষ করে আপনাদের পাওয়ার পয়েন্টে দিয়ে দেবো। ওকে, স্লাইডটা দিয়ে দেবো। সেগমেন্ট 1টা আমি স্লাইডগুলো শেষ করেই দিব না ইনশাআল্লাহ। সেগমেন্ট 1 করে আমরা সেগমেন্ট পরের সেগমেন্টে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে তাহলে, হ্যাঁ আজকে তাহলে ক্লাস এই পর্যন্তই থাকুক। স্যার আপনার মেইল আর কন্টাক্ট নাম্বারটা কি চ্যাট বক্সে দেয়া যাবে? মেইল দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। কন্ট্যাক্ট নাম্বার দেওয়াও যাবে, কিন্তু কন্ট্যাক্ট নাম্বার ভাই মানে আমি স্ট্রংলি সাজেস্ট করবো নেভার এক্সপেক্ট মি টু রিসিভ আ কল অর সেন্ড ইউ আ টেক্সট। হ্যাঁ, কারণ এটা আমার জন্য খুব বার্ডেন হয়ে যাবে। কারণ প্রতি বছর আমি অ্যাটলিস্ট 4টা সেশন বা 3টা সেশনে কি পরিমাণ স্টুডেন্ট পড়াই, প্লাস আমি প্রায় অ্যাটলিস্ট 11 থেকে 12টা অর্গানাইজেশনের সাথে ইনভলভ। সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর মি, হ্যাঁ, যে আমি কোনো রকমের টেলিফোনিক কনভারসেশন বা ওই জাতীয় জিনিসপত্র কারোর সাথে যাবো, হ্যাঁ এটা প্র্যাকটিক্যাল না। ওকে, সেই জন্য ওইটা করেন না। আপনারা যদি কোনো কিছু থাকে, ইউ ক্যান কানেক্ট মি অন লিঙ্কডইন, অন ফেসবুকে রেগুলার না, অর সেন্ড মি অ্যান ইমেইল। হ্যাঁ, মাই ইমেল অ্যাড্রেস ইজ abdulmotin@gmail.com। অ্যান্ড আপনারা যদি আমাকে গুগলে জাস্ট সার্চ করেন, আমার নিকনেম ইমন, আমি অনেক বিজনেসে ইমন নামে পরিচিত, এই জন্য মতিন ইমন বলে যদি গুগল সার্চ করেন, হ্যাঁ ইউ উইল গেট মাই লিঙ্কডইন অ্যান্ড এভরিথিং, পেজের পেয়ে যাবেন। ওকে ওকে, ঠিক আছে তাহলে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। পরের ক্লাসে কথা হবে।